ছেড়ে দে আমাকে আবির, আমি আর বাঁচতে চাই না। বাঁচতে চাই না মানে? বললেই হলো নাকি বাঁচতে চাই না? মন চাইলো আর মরে যাবি, তাও কি না এই সিলি ব্যাপারে? সিলি? কোনটাকে তুই সিলি বলছিস আবির? জীবনে যার জন্য আমি 10টা বছর নষ্ট করেছি সে আমাকে ধোকা দিয়েছে, আমার অনুপস্থিতিতে আমারই ফ্রেন্ডের সাথে সে ডেট করেছে, এমনকি হোটেলে। ছি! আমার এই 10 বছরের আবেগ তো আর মিথ্যা ছিল না। তাহলে আমি এখন কি করব? তুই বাঁচবি, এর বেশি আর কিছু করবি না। এখনো তুই এসব বলিস? ছাড়, ছেড়ে দে আমাকে। আর একটাও কথা বলবি তোকে আরো 10টা চড় দেব। 10 বছরের আলুর আবেগ তুই ভুলে যাবি। ফালতু মেয়ে কোথাকার। তুই না স্ট্রং গার্ল কোথাকার এক ভাদাইমার জন্য যে তোকে ডিজার্ভই করে না, সে আলু পটলের জন্য মরতে যাচ্ছিস? আয়, আয় বলছি, কোথায়? আয় আমার সাথে আগে। আবির নেহার হাত ধরে টেনে নিয়ে যায়। নেহা সেদিকে তাকিয়ে থাকে। এই ছেলেটা ওর বেস্ট ফ্রেন্ড। প্রায় 15 বছর ধরে ওদের বন্ধুত্ব। দুজন দুজনের জন্য জীবনও দিতে পারে। নেহার সব কিছুতে আবির হাজির, আবিরের সব কিছুতে নেহা। এমনকি নেহার বয়ফ্রেন্ড সামলানোও আবিরের কাজ। যদিও নেহাকে আবিরের গফ সামলাতে হয় না, কারণ আবিরের গফ নেই। কিন্তু চোখের সামনে সেই বেস্ট ফ্রেন্ডকে মরতে দিতে পারে না আবির। নেহা এক ছেলেকে প্রচণ্ড রকমের ভালোবাসতো, কিন্তু 10 বছর ভালোবাসার পর নেহা তাকে হাতে নাতে বাজে অবস্থায় ধরল। আমির আগে থেকে আঁচ করেছিল ছেলেটা গলদ আছে, কিন্তু নেহা ভুল বুঝবে তাই চুপ ছিল। তবে আজ আর সে চুপ থাকতে পারেনি। নেহা মরণাপন্ন, ধোকা সইতে না পেরে বেচারির মতো মরতে চলে এসেছে। নেহার মায়ের কাছ থেকে খবর পেয়ে আবির তাকে খুঁজতে যায়। আমির জানে মন খারাপ হলে সে কই যায়। ওদের কলেজের পাশে ব্রিজটাতে বসেছিল নেহা। আমির আরেকটু দেরিতে গেলেই ওখান থেকে ঝাঁপ দিয়ে পড়ে মরতো সে। এমনিতেও সাঁতার জানে না, পড়লে আজ আর রক্ষা ছিল না। নেহাকে খুব বোঝাই সে, শেষমেশ না পেরে ওকে চড় মেরে টেনে নিয়ে যেতে থাকে। নেহা বুঝতে পারে না আবির কি করতে চাইছে। আবির নেহাকে একটা গাড়িতে উঠায়। নেহা বার কয়েক প্রশ্ন করে, আবির উত্তর দেয় না। এরপর নেহা সহ আবির একটা জায়গায় এসে গাড়ি থেকে নামে। নেহা হাঁ হয়ে থাকে, কারণ এটা তার প্রাক্তন প্রেমিকের বাড়ি। আজব, এখানে ওকে কেন আনলো আবির? নেহা কিছু বলবে তার আগেই আবির দরজায় টোকা মারে, আর ওর প্রেমিক সোহেল পেরিয়ে আসে। ওদের দেখে চমকে যায়। এ কি তোমরা হঠাৎ এখানে? নেহা, তুমি এভাবে না বলে? সোহেল আর কিছু বলতে পারে না। নেহা ক্ষুধার্ত নেকড়ের মতো তার উপর লাফিয়ে পড়ে, তারপর তার চুল ধরে টানতে থাকে। সোহেল নিজেও বুঝে না হঠাৎ কি হলো। সে কিছু বলবে তার আগে নেহা বলে ওঠে, হারাম জাদা, কিছু বলার চেষ্টা করবি না, একদম মুখ খুলবি না। এখন তো চুল টানছি, কিছুক্ষণ পর তোর মুখে কুকুরের মাংস দিব। শালা বদমাস, আমার সাথে 10 বছর প্রেম করে আমারই ফ্রেন্ডের সাথে ঘেঁষা গেছি না, আজ বের করছি সব। আরে আরে, কি করছো তুমি? পাগল নাকি? কথা শোনো। কথা না, তোকে আজ দেখাবো মজা। আরে আরে, ওই তুমি দাঁড়াই আসো কেন? আবির, সরি, তোমার বেস্টিকে থামাও, মেরে ফেললো তো। ও মা গো, বাঁচাও কেউ। তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোর জম আসছে আজ। হারাম জাদা, চিটার বাটপার, ধোকা না, ধোকাবাজি দেখাচ্ছি তোকে, উল্লু গন্ডার কোথাকার। আবির হাঁ হয়ে থাকে। যদিও আবির এখানে নেহাকে এনেছিল যাতে নেহাকে দিয়ে সোহেলকে দু একটা চড় মেরে ওর জেদ ঘৃণা মেটাতে পারে, প্রতিশোধ নিতে পারে। কিন্তু নেহা নিজেই এত বড় কাণ্ড করবে সেটা সে বুঝতে পারেনি। আবির হাসছে মনে মনে। ব্যাটার আসলেই একটা শিক্ষা পাওয়া উচিত। আরও কিছুক্ষণ মারুক। একটু পর আবির নেহাকে থামিয়ে বলে, নেহা, হুম, কাজে ডিস্টার্ব করিস না তো, কাজ করতে দে। আরে শোন না, এবার ছেড়ে দে, বেশি টানলে মরে যাবে তো। আমার যে 10 বছর টানলো। আচ্ছা ঠিক আছে, তোর কথাই রাখলাম। সোহেল হাফ ছেড়ে বাঁচে। ও মাই গড, কি এক পাগলের সাথে সে এতদিন প্রেম করত। এ তো পুরাই সাইকো, দজ্জাল মেয়ে। তবে যাক, আবির না থাকলে সে আজ। সোহেল আবিরের দিকে তাকিয়ে চুলগুলো আলতো করে মৃদু ভয় পাওয়া হাসি দিয়ে বলল, ভাই, ধন্যবাদ, আপনি আমার জীবন বাঁচালেন। না হলে ওই ডাইনি। নেহা, দেরি করিস না, তোকে ডাইনি বলেছে। বেটার গালে একটা কষে চড় মার।
কি আপনিও? সোহেল আবিরের দিকে তাকিয়ে চুলগুলো আলতো করে ধরে মৃদু ভয় পাওয়া হাসি দিয়ে বলে। সোহেল আর কিছু বলতে পারে না। নেহা ঠাস করে গালে একটা চড় মারে। সেটা সামলানোর আগে আরেক গালেও চড় পড়ে। তাকিয়ে দেখে এবার এটা আবির দিয়েছে। সোহেলের কানের কাছে যেন মাছি ভনভন করছে। সোহেল তাল সামলাতে না পেরে পড়ে যায়। কিছু বুঝে ওঠার আগে আবির নেহার হাত ধরে টান মেরে বলে, নেহা চল পালাই, কাজ শেষ। বেটা শিক্ষা পাইছে, যথেষ্ট, আর থাকা যাবে না। চল। আবির আর নেহা এক দৌড়ে পালিয়ে যায়। সোহেল হতভম্ব হয়ে বসে থাকে। এতক্ষণ কি হলো কিছুই বুঝলো না। আবির আর নেহা যেতে যেতে একটা বট গাছের নিচে গিয়ে থামে। নেহা হাঁপাতে থাকে গাছের নিচে বসে। আবিরও নেহার গা ঘেঁষে বসে হাঁপাতে থাকে। কিছুক্ষণ পর নেহা হাসতে থাকে। আবির ওর হাসি মাখা মুখের দিকে তাকিয়ে থাকে। কে বলবে কিছুক্ষণ আগে এই মেয়েটাই মরতে গেছিল, আর এখন দিব্যি হাসছে। নেহা লক্ষ্য করে। কিরে, কি দেখছিস এমন করে? তোকে? তুই সেন্টি খাচ্ছিস কেন? খাবে আমার বিএফ, আর আমাকে কি নতুন দেখোস? সব নায়ক সাজতে হবে না। ওট এবার। আরে মাত্রই তো এলাম, একটু জিরোই। আর না বাবা, আমার বায়োলজির ক্লাস মিস করতে চাই না। মিস করলেই কি আমি শিখিয়ে দেব? না বাবা থাক, তোমার কাছে অত শিখে লাভ নেই, চলো। আবির নেহাকে নিয়ে চলে যায় ওদের ক্লাসে। নেহা এখন সম্পূর্ণ স্বাভাবিক। আবির ওর দিকে তাকিয়ে অবাক হয়। জীবন কত অদ্ভুত। একটু আগেও যে মেয়েটা মরতে চাইছিল, এখন সে প্রাণ খুলে হাসছে, পাচ্ছে। নেহাও আবিরের দিকে তাকিয়ে মনে মনে হাসে। এমন একটা বন্ধু সবাই জীবনে চায়। একটা বেস্ট ফ্রেন্ড চাই, যে মরতে চাইলেও মরতে দিবে না। পাশে দাঁড়িয়ে চড় মেরে বলবে, তোর লাইফ তোর একার, আমার না। আবির আর নেহার সম্পর্কটা শুধুই বন্ধুত্বের, সবচেয়ে ভালো বন্ধুত্বের। ওদের বাসার লোকও জানতো সেটা, কিন্তু আজ ওদের দুজনের বাসায়ই সেটা ভিন্ন রূপে উপস্থাপন করা হয়। মূলত সোহেল প্রতিশোধ নেওয়ার জন্য ওদের কিছু ক্লাসমেট দিয়ে দুজনের বাসায় জানায়। আবিরের বাসার লোক তেমন একটা কানে নেয় না, কিন্তু নেহার বাসায় এ নিয়ে গণ্ডগোল। নেহা বাসায় ঢুকতেই নেহার বাবা রেগে বুম হয়ে যান। কি জমিদার কন্যা, দিন কেমন কাটলো? নেহা একগাল হেসে বলে, খুব ভালো বাবা, আজকের দিনটা সবচেয়ে সুন্দর কেটেছে। হ্যাঁ তা তো কাটবেই। বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে কি খারাপ কাটবে মামুনি? নেহা অবাক হয়। বাবা এসব কি বলো? চুপ, আর একটাও কথা না। কাল থেকে তোমার কলেজ যাওয়া বন্ধ, আর আগামী শুক্রবার তোমার বিয়ে। বিয়ে মানে? কার বিয়ে, কার সাথে? সেটা তোমার জানার দরকার নেই। মানে কি আমি বিয়ে করব আমি জানবো না? আর শোনো বাবা, আমি এখন কোনো বিয়ে টিয়ে করবো না। বিয়ে কোনোদিন করবো কিনা তাও জানি না। শুধু বলবো আমি এ জীবনে আর কাউকেই ভালোবাসতে পারবো না। চুপ থাকো তুমি, তুমি পিচ্চি পোলাপান। এত বড় মানুষের মতো দার্শনিক কথাবার্তা তোমার মুখে মানায় না। যা বলেছি সেটাই শেষ কথা। সালেহা, ওর ফোনটা নিয়ে নাও, আর আগামী কালই ওর বিয়ে। আমি পাত্রপক্ষের সাথে কথা বলতে যাচ্ছি। নেহার বাবা চলে যায়। নেহা বুঝতে পারে না এসব কি হচ্ছে। মানে কি বফ, কিসের বফ? বাবা এসব কি বলছে, কেন বলছে, আর কার সাথে ওর বিয়ে? বাবা একটাবার ওর মত নেওয়ার প্রয়োজন মনে করল না? ও সোহেলের কাছে যে ধোঁকা খেয়েছে, বাকি জীবনেও আর কাউকে ভালোবাসতে পারবে না। সেজন্য বিয়ে তো দূর, ও কারোর সাথে ডেটও করবে না। কিন্তু এখন কি করবে? সালেহা বেগম মানে নেহার মা কিছু না বলে ওর ফোনটা কেড়ে নিয়ে দরজাটা খিল মেরে চলে যায়। নেহা অবাক হয়, কারণ বিপদে এই একটা মানুষ সালেহা বেগম। যদিও ওর আপন মা না, সৎ মা, কিন্তু আপন মায়ের চেয়ে কোনো অংশে কম ছিল না। তিনিও আজ তার কথা শুনছেন না, ফিরেও তাকাচ্ছেন না। অবশেষে সৎ মায়ের রূপ তিনি দেখিয়ে দিলেন। নেহা বসে বসে কাঁদতে লাগলো। পরদিন সকালে নেহা ঘুম থেকে উঠে, পাশে ওর সব কাজিনরা। ওদের দেখে আচমকা নেহার ঘুম ভেঙে যায়। নেহা ধরফর করে উঠে বসে। আরে রিহা, সিয়া, তন্নি, তোরা? ও মা, আজ তোর বিয়ে, আমরা আসবো না? বিয়ে মানে? মজা করিস কেন? মজা তো আমরা করব দুলা ভাইয়ের সাথে। এই চল, দুলা আসছে, দুলা আসছে। নেহাকে কিছু বলার সুযোগ না দিয়ে ওরা চলে যায়। নেহা হতভম্ব হয়ে বসে রয়। এ সময় ওর বাবা আর মা আসে। বাবা ওর পাশে গম্ভীর গলায় বসে বলে, নেহা, ছোট থেকে মা মরা মেয়ে বলে তুমি যা চেয়েছো আমি তাই দিয়েছি। আজও তার ব্যতিক্রম আমি করিনি।
আমি জানি সোহেল তোমাকে ধোঁকা দিয়েছে, তাই ওর স্মৃতি বয়ে না বেরিয়ে একটা সঠিক মানুষ তোমার জীবনে প্রয়োজন। আমি তোমার ভালোর জন্য এই সিদ্ধান্তটা নিচ্ছি। ওরা এক্ষুনি চলে আসবে, দেরি করো না। আমার মান সম্মান রক্ষার দায়িত্ব তোমার হাতে। সালেহা, ওকে তৈরি করে নিচে নিয়ে আসো। বাবা চলে যান। নেহা মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। সালেহা বেগম চোখ মুছছেন। নেহার পাশে একটা শাড়ি আর কিছু গয়নাগাটি রেখে নেহার মাথায় আলতো করে হাত বুলান। নেহা, আমি যখন এই বাড়ি আসি তুমি খুব ছোট, তবুও তুমি জানতে আমি তোমার সৎমা। কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারি সেটুকু ফিল করার সুযোগ আমি তোমায় দেইনি। হ্যাঁ, হয়তো 100% তোমার মা হতে পারিনি, তবে আমি চেষ্টায় কোনো ত্রুটি রাখিনি। আমি জানি গতকাল থেকে তুমি আমাকে আর মা ভাবো না। আমার প্রতি তোমার আকাশ সমান অভিযোগ। তবে একটা কথা মনে রেখো, আমি মা আর তোমার বাবা সবসময় তোমার সর্বোচ্চ ভালোটা চেয়েছে। আজও তার ব্যতিক্রম করেনি। এগুলো রেখে গেলাম, মন চাইলে পড়ে নিও। নেহা বুঝে না হচ্ছেটা কি, সবাই এত ইমোশনাল কেন হচ্ছে। হ্যাঁ, ও তাদের প্রতি রাগ, এক আকাশ অভিমান জমে আছে ওর, কিন্তু ওরা বিয়েই কেন দিচ্ছে আর এত নাটক কেন করছে। খানিক পর নেহার মনে হলো বাবা মা আসলেও ভুল তেমন কিছু বলেনি, ও তো যা চেয়েছে সবই হাসিল করে নিচ্ছে। এখন আজ যদি ও কোনো অঘটন ঘটায়, ওর বাবা মায়ের সম্মান ধুলোয় মিশিয়ে যাবে, ওর বাবা মারাই যাবে। নেহা তাই অভিমান জমিয়ে রেখে শাড়িটা হাতে তুলে নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তারপর মাথায় ঘোমটা দেয়। ওর চোখে পানি জমে আছে, কণ্ঠ রোধ হয়ে আছে। নেহা ফুঁসছে রাগে, অভিমানে, দুঃখে। এই মুহূর্তে ওর সবচেয়ে বেশি অভিমান সেই লোকটার প্রতি যে তাকে বিয়ে করতে আসবে। কেমন লোক সে, একবারও তার মত জানতে না চেয়ে বিয়ে করতে চলে এলো। নেহা রেগে ফুলদানিটা ছুঁড়ে মারে আয়নায়। কাজগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এতক্ষণে ওর আক্রোশ, রাগ, অভিমান সব বেরিয়ে আসে। দু হাতে কান চেপে ধরে একটা চিৎকার করে। তারপর তারপর সব নীরব। নেহাকে একটা ঘরে নিয়ে যাওয়া হয়। নেহা ঘোমটা দিয়ে বসেছে বসে। নতুন বউয়ের মাথা উঁচু করা ঠিক না, এমনই জেনে এসেছে সে, তাই চারপাশে তাকাচ্ছে না। তবে চারপাশটা অন্য সব বিয়ে বাড়ির মতো হইচইপূর্ণ না, বরং একদম ঠান্ডা নীরব। আশ্চর্য, বিয়ে বাড়ি এত নীরব কেন? কোনো মানুষ আসেনি নতুন বউকে দেখতে। নেহা কৌতূহল চেপে রাখতে না পেরে ঘুমটা তোলে। মাঝারি সাইজের একটা রুম, বেশ সুন্দর পরিপাটি। সাদা বিছানা, সাদা পর্দা, সাদা কভার। রুমটাও সাদা, চারপাশে সাদা ফার্নিচার আর সাদা ফুলে ভরা। আশ্চর্য, কোনো ছেলের রুমটা এত সুন্দর কি করে হয়? তার চেয়ে আশ্চর্য নেহারও এমন একটা রুমের শখ। কিন্তু এই লোক কী করে একই রকমভাবে ডেকোরেট করলো সব কিছু। এই সময় হঠাৎ করে রুমে বর ঢুকে। নেহা আবারও ঘুমটা দেয়, কিন্তু কয়েক মিনিট অপেক্ষা করার পরও যখন লোকটা কিছু বলল না, নেহা ঘুমটা ফেলে দেয়। ও এবার আচ্ছা করে বকে দেবে লোকটাকে, কিন্তু ঘুমটা তুলে তাকাতেই নেহা অবাক হয়ে যায়। আর একটুর জন্য ঘুরে পড়তে গিয়েও নিজেকে সামলে নেয়। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা মানে তার বর আর কেউ না, তারই বেস্ট ফ্রেন্ড আবির। এটা কি করে হতে পারে? এটা আবিরের বাসা? নেহা অবশ্য এর আগে কখনো এই বাসায় আসেনি। আবির বেস্ট ফ্রেন্ড, তবে কলেজ আর বাহির অবধি, বাড়ি বা পরিবারের গণ্ডির বাইরে সেটা। তাই সে কিছুই চিনেনি প্রথমে। নেহা লাফিয়ে উঠে মাথায় ওড়নাটা ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়ে গিয়ে আবিরের কলার ধরে। আবির কিছু বলার আগেই নেহা চেঁচিয়ে ওঠে, হারামি, তুই তুই ছিলি এটা? তোর সাহস কি করে হয় আমাকে ধোকা দেওয়ার? একবারও বিয়ের আগে তুই আমার মতামত জানতে চাইলি না, বিয়ে করে চলে আসলি। শালা, সব ছেলেরা একরকম ধোকাবাজ। আবির নেহার মুখ চেপে ধরে নিজের সাথে ওকে জড়িয়ে নিয়ে ফিসফিস করে বলে, চুপ, চেঁচাস না, একদম চেঁচাবি না। এটা বিয়ে বাড়ি, বাড়ি ভর্তি লোকজন আছে। নেহা আবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তাতে কি, বাড়ি ভর্তি লোকজন, বিয়ে বাড়ি, এইসবে আমার কোনো কিছু যায় আসে না। আগে বল, তুই এটা কি করে করতে পারলি? শোন, বস এখানে, মাথা ঠান্ডা কর, আমি বলছি। আমার মাথা ঠান্ডা আছে, বল তুই। নেহা আঙ্কেল তোর আর সোহেলের ব্যাপারটা জেনে গেছে কিভাবে তা আমি জানি না। ইভেন তোর আত্মহত্যা করতে যাওয়ার বিষয়টাও। তাই তিনি আর এক মুহূর্ত দেরি করেননি। আঙ্কেল আমার বাবা মাকে তোকে বউ করে আনার অনুরোধ করে। আঙ্কেল খুব ভালো করে জানে আমরা বেস্টি, আর আমি তোকে সবচেয়ে ভালো রাখবো।
সেটা উনি বিশ্বাস করে, তাই আমার হাতে তোকে তুলে দিয়েছে। বাহ বাহ, আর আমার মত বলে তো কিছু একটা আছে, কিন্তু তুই বা তোর আঙ্কেল আমাকে জানাসনি কেন? আমার মত জানতে চাসনি কেন? তুই এত রিয়্যাক্ট করছিস কেন? আমরা বেস্টি, তুই আমাকে বিয়ে করার জন্য রাজি ছিলি, এখন এমন করছিস কেন? তোর মতো আমি জানবো মানে? তুই রাজি ছিলি বলেই তো। আমি রাজি ছিলাম না। কেন রাজি হব আমি? শুধু তোকে বেস্ট ফ্রেন্ড ভাবি, বলে তোকে কখনো বিয়ে করব এটা তো আমি স্বপ্নেও ভাবিনি। আর আমি যে ধোকা খাইছি, আমি বাকি জীবনও বিয়ে করব না, কাউকেই না। কি বলিস এসব? আঙ্কেল তো বলল আমাকে, তবে কি উনি মিথ্যা বলেছে? হ্যাঁ, মিথ্যাই বলেছে, বাবা সব করেছে। আর তুই এত বোকা কি করে হলি? কাল থেকে তোর সাথে আমার যোগাযোগ নেই। তুই একটা বার আমাকে ফোন দিয়ে জানবি না? আমার খোঁজও তো নিবি অন্তত। আরে আমি কল করেছি, তোর ফোন অফ ছিল। তোর সাথে দেখা করতে চাইছি। তোর বাবা বলে তোর নাকি মন ভালো না। এখন যাতে কথা না বলি তুই কান্নাকাটি করবি। একেবারে বিয়ে করে নিয়ে এসে যত মন চাই কথা বলতে, কিন্তু তুই তো পারতি কল করতে। ফোন অফ কেন? মা ফোন নিয়ে গেছিল। বিয়ের আগে পর্যন্ত আমাকে বন্দি রেখেছিল, শেষমেশ ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়ে করিয়ে নেয়। বলিস কি? ওরা দুজনই মাথায় হাত দিয়ে বসে পড়ে। আঙ্কেল এটা কি করলো? তুই আমাকে কখনো ভালোই বাসবি না। বিয়ে একটা মানুষের জীবনের সব কিছু। একটা ভালো পার্টনার মানুষ ডিজার্ভ করে। তবে আমার সারা জীবনটা তোর বাপ নষ্ট করে দিল। নেহা কিছু বলে না। আবির বোবা হয়ে বসে থাকে। যে সত্যিটা নেহা এখনো জানে না, কখনো বলার সুযোগ হয়নি। ভেবেছিল আজ রাতে সে সেটা নেহাকে বলবে। আবির আজ নয়, বরং সেই 15 বছর আগে থেকে, যেদিন নেহার সাথে প্রথম বন্ধুত্ব হলো, সেদিন থেকে ভালোবাসে। নেহাকে কখনো বলা হয়নি, সুযোগ পরিস্থিতি কিছুই তার সহায় হয়নি। নেহা ম্যাচিউরড হলো, অন্য একজনকে ভালোবাসলো। তারপর যখন আবার একা হলো, নেহার বাবা নিজে বিয়ের প্রস্তাব নিয়ে আসলো। আবির যেন মেঘ না চাইতেই বৃষ্টি পেল। সে এতটাই খুশি ছিল যে নেহার সাথে বিয়ের আগে 1 মিনিট কথা বলা যে জরুরি সেটাও ভুলে গেছিল। বিয়ের কাজকর্ম আর জোগালি করতে করতে কিন্তু শেষমেশ এই হলো, নেহা আসলে তাকে কখনোই ভালোবাসবে না, কখনো না। আবির তবে কি করবে? নেহা কিছুক্ষণ চুপ করে থেকে ওর বাবার নাম্বারে একটা ডায়াল করে। এত রাতে মেয়ের ফোন পেয়ে নেহার বাবা চমকে উঠে, হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করে, কিরে মা, সব ঠিক আছে তো? এত রাতে? কি ঠিক কি বেঠিক তোমার আর জানতে হবে না বাবা। তুমি একটা নয়, 2টো জীবন নষ্ট করলে। আর শোনো, যেটা বলার জন্য ফোন দিছি, আবিরকে আমি কখনোই স্বামী বলে মেনে নিতে পারবো না। এটা যেমন সত্যি, আর এটা সত্যি হলো আজ থেকে তোমার মেয়ে মরে গেছে। বেঁচে থাকতেও বাড়িতে আমি আর কখনো পা রাখবো না। মেয়েকে তো বেঁচে দিছো, এবার শান্তিতে থাকো, ঘুমাও। বাবা কিছু বলতে যাবে, নেহা ফোন রেখে দেয়। এক মুহূর্তেও দাঁড়ানোর শক্তি থাকে না, তোরে ওয়াশরুমে যায়। আবির বুঝতে পারে নেহা কষ্ট পাচ্ছে। আসলেই তো, একটা ছেলে মাত্রই তাকে ধোকা দিল। সে কি এখনই এত সহজে তাকে ভালোবাসতে পারবে? কোনো মেয়ে পারবে? হ্যাঁ, সে বেস্টি, কিন্তু লাভার তো আর না। কাঁদুক, কাঁদলে মন হালকা হয়। আবির বসে থাকে না, একটা সিগারেট ধরিয়ে বারান্দায় দাঁড়ায়। মুখ থেকে ধোঁয়া বের করে আকাশপানে যায়। দূর আকাশে একটা তারা একা একা জ্বলজ্বল করছে। আবিরের মনে হয় ওই তারাটা সে। একা। একদিন তার একটা বেস্টি ছিল, আজ সেও পর হলো। এখন সে একা, কেবল একা। নেহার বাবা ঘুমাতে পারছে না, মেয়েটা কিসব বলে রেখে দিল। মেয়েটা বড়ই অভিমানী সে জানে, কিন্তু মেয়েটা জানলই না তার বাবা তার ভালোর জন্য তাকে আবিরের কাছে বিয়ে দিয়েছে। কোনো বাবা চাইবে না মেয়ে আত্মহত্যা করুক। আবির ওকে ভালো রাখবে, আর নেহাও ওকে ঠিক ভালোবাসবে, এই আশা করে নেহার বাবা চোখ বুঝে। নেহা বাথরুম থেকে বেরোয়, দেখে আবির বারান্দাতেই ঘুমিয়ে আছে। নেহা আর দাঁড়ায় না, উঠে আবিরকে আস্তে করে ডাকে। আবির সাড়া না দিয়ে হেলতে দুলতে ঘরে সোফায় এসে ঘুমিয়ে পড়ে, আর নেহাকে হাত উঁচু করে বলে, ঘুমাই যাও, ওই খাটে তুমি ঘুমাবা, আর এখানে আমি। চিন্তা নেই, তোমারে আমি ছুবো না। আবির আবার গভীর ঘুমে তলিয়ে যায়। নেহা হাঁ হয়ে থাকে, তুই থেকে তুমি। বাহ, বৃষ্টি হলে এই এক জ্বালা। এরা কখন কি বলে কি করে কোনো হদিস নেই। তবে এটা ভালো, নেহা আরামে ঘুমাতে পারবে। নেহা ভারী পোশাকগুলো খুলে একটা নাইট ড্রেস পরে ঘুমিয়ে পড়ে। বাসায়ও সে সচরাচর এভাবেই ঘুমায়।
রাতে আবিরের ঘুম ভাঙে একটা চিৎকারে। নেহা বাঁচাও বলে আবিরকে জড়িয়ে ধরে চেঁচাচ্ছে। আবির ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নেহাকে দেখে হাঁ হয়ে আসছে। ও একটা নাইট গাউন পরে শুয়েছিল। ঘরের ড্রিম লাইটের আলো আর ফ্ল্যাশ লাইটের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে। এত পাতলা যে আবির তাকাতে লজ্জা পাচ্ছে। নেহার শরীর আবিরের শরীরের সাথে লেপ্টে আছে। আবির আস্তে করে সরিয়ে বলে, কি হয়েছে? এমন চেঁচাইতেছিস কেন? না মানে ভূত, আমি ভূত ভয় পাই। ভূত কই ভূত? কি বলিস দেখি? আবির লাইট চালিয়ে চারপাশ দেখে, কিন্তু কোথাও কিছু নেই। আবির বুঝতে পারে এসবই নেহার মনের ভুল। আবির চেক করে এসে নেহার দিকে তাকাতে এবার আরও বেশি লজ্জা পায়। এবার তো লাইটের আলোয় ওকে আরও স্পষ্ট দেখা যাচ্ছে। মেয়েটার কোনোদিন আক্কেল হলো না আর। এই বলে ওকে স্বামী হিসেবে মানবে না। আবার ওর সামনে এসব ছাইপাশ পড়ে আছে, যা মানুষ স্বামীর সামনে পড়ে। নেহা কিছু বলতে যাবে, আবির ওর দিকে একটা ওড়না ছুড়ে দিয়ে বলে, এটা পরে নে। আমি তোর স্বামী না যে এভাবে আমার সামনে দাঁড়িয়ে থাকবি। আর হ্যাঁ, কোথাও ভূত নেই, এসব তোর মনের ভয়। তুই চাইলে আমিও তোর সাথে খাটে শুতে পারি, এতে তোর ভয় করবে না। তবে হ্যাঁ, চিন্তার কারণ নাই, মাঝখানে কোলবালিশ রাখবো, ভুলেও তোকে ছুব না। নেহা কিছু বলে না, চুপচাপ মাথা নাড়ায়। আবির নিচ থেকে বালিশটা নিয়ে খাটের উপরে গিয়ে শুয়ে পড়ে, মাঝে একটা বালিশ রাখে। নেহাও উপরে উঠে শুয়ে পড়ে। আবির মুহূর্তেই ঘুমিয়ে পড়ে। নেহা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আবিরের জায়গায় অন্য ছেলে হলে কি ওকে এত স্বাধীনতা দিত? ওর দিকে না তাকিয়ে উল্টো ওকে ওড়না পরিয়ে দিত? কে জানে, হয়তো বা না। নেহা আর ভাবে না, ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে নেহা আবিরকে পাশে দেখতে পায় না। ঘড়ি দেখে সকাল 8টা বাজে। আশ্চর্য, আবির কই? আর এবাড়ির কেউ ওকে ডাকছে না, ব্যাপারটা কি? নেহা যেহেতু আগে কখনো এবাড়ি আসেনি, তাই ওর পরিবার পরিজন কাউকেই চেনে না, জানে না সে। নেহা বুঝে উঠতে পারে না এই মুহূর্তে তার কি করা উচিত। আবিরকে না মানুক, কিন্তু বাড়ির চোখে সে এবাড়ির বউ। বাড়ির বউ হিসেবে এখন তার কি করা উচিত? আর এত বেলা অবধি সে শুয়ে থাকলো, কেউ কিছু বলল না। আজব তো। নেহার দরজায় কেউ কড়া নাড়ে। আসবো ভাবি? আসো। এই নাও ভাবি তোমার নাস্তা। আমরা এখনো তোমার পছন্দ অপছন্দ জানি না তো, তাই জন্যই যা পেরেছি তাই বানিয়েছি। এখন তুমি এসেছো, তুমি বলে দেবে, আমরা তোমার পছন্দের নাস্তা বানিয়ে তোমাকে খাওয়াবো, ঠিক আছে? নাও বসো। আর আমার শরীরটা ভালো নাই, তাই আসতে পারিনি, না হলে আম্মা নিজেই খাইয়ে দিত। নেহা অবাক হয়ে তাকায়। রুহি মানে আবিরের বোনও। হাতে নাস্তার ট্রে এনেছে নেহার জন্য। একদম মিষ্টি একটা মেয়ে। নেহা ওকে আবিরের ফোনে দেখেছিল গ্যালারিতে। মেয়েটা বাস্তবে তার চেয়ে বেশি ভদ্র আর মিষ্টি। আশ্চর্য, নাস্তা তো তার বানানো উচিত, কিন্তু তাকে উল্টো আদর করে খাইয়ে দেওয়ার কথা হচ্ছে। এই যুগেও মানুষ এত গোবেচারা হয়? সরি, আমি আসলে তোমাদের কাউকে চিনি না, আর বাড়িতে দেরিতে উঠতাম তাই আজও। কিন্তু নাস্তা আমার বানানো উচিত। আন্টিরও খোঁজ নেওয়া হলো না। ছি ছি। আচ্ছা, আমি রুহি, আবির ভাই আর ছোট বোন। চিনবে সব, আস্তে আস্তে চিনবে। আর আমাদের বাড়িতে আম্মা, আমি, ভাই আর আব্বা থাকি। আম্মা অসুস্থ বেশ কয়েক বছর যাবত। হুইল চেয়ার আর খাটই আম্মার ঠিকানা। আর আব্বা বেশ ব্যস্ত, সকাল সকাল বের হয়ে গেছে তোমার জন্য কেনাকাটা করতে। চাইছিল তোমাকে নিয়ে যেতে, তুমি ঘুমাও তাই ডাকেনি। আমাকে বলে গেছে তোমাকে উঠিয়ে নাস্তা করাতে। নেহা এবারও অবাক হলো। এ বাড়ির প্রতিটা মানুষ এত নিরীহ কেন? নেহা হঠাৎ প্রশ্ন করে বসলো। আর আবির? ও ভাইয়া, জানি না, কলেজ তো তোমাদের 10টায়। ভাইয়া কই গেছে কি জানি। অবশ্য আজ থেকে ভাইয়া আব্বুর অফিসে বসবে। শুনেছি পড়ালেখা চালু রাখলেও কলেজে রোজ যাবে না, শুধু এক্সাম দিবে। বিয়ে করেছে তো, এখন দায়িত্ববান হতে চাইছে। আসো, খেয়ে নাও। নেহা বুঝতে পারে এবার ওদের পরিবারটা ছোট কিন্তু খুব কিউট, গোছালো। সবচেয়ে বড় কথা, সবাই খুব ভালো মানুষ। নেহা রুহির হাত ধরে বলে, না রুহি, একা খাবো না, চল আন্টির কাছে যাই। আসো নতুন ভাবি, আসো। নেহা খানিক লজ্জা পায়। রুহি নেহাকে আবিরের মার কাছে নিয়ে যায়। নেহাকে দেখে আবিরের মা নড়ে চড়ে উঠে বসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আন্টি? এই যে মা, দেখছো, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি কি অপদার্থ দেখো, খোড়া বানিয়ে কাল রাতে তোমার সাথে দেখা করতে পারিনি, আর এত হুটহাট করে সব হয়ে গেল। ছি ছি আন্টি, অমন কথা বলবেন না। আপনি আমার গুরুজন, সমস্যা নেই, আমার কোনো অসুবিধা হচ্ছে না। নাস্তা করেছেন? আমি তো করছি মা। সকালবেলা তোমার আঙ্কেল নাস্তা খাইয়ে বের হয়েছে, একটু ওষুধ খেতে হয় তো
তোমাকে রেখেই খেয়ে ফেললাম। সমস্যা নেই, রুহি আছে, তোমার সাথে খাবে। আরে এটা কোনো ব্যাপার না আন্টি, আসো রুহি তুমি। আন্টি আর আমি মিলে একসাথে খাই। আরে আমরা খেয়েছি তো, তুমি খাও। ভাবি তো বলছেই আসো সবাই মিলে একসাথে খাই। হ্যাঁ আন্টি আসুন। নেহা আবিরের মাকে খাইয়ে দেয়। আবিরের মা নেহাকে জড়িয়ে ধরে। তিনি এই বিয়েতে রাজি ছিলেন না। সবার কথা শুনে আর ফর্মালিটির জন্য কেবল নেহার সাথে কথা বলছেন, কিন্তু নেহাকে দেখে আর ওর ব্যবহারে ওনার একটু মন গলেছে। রুহিও সেটা ভালো করে বুঝতে পেরেছে। রুহি মিঠে মিঠে হাসছে। রুহি জানে তার ভাইয়ের সুন্দরী বউ সব ঠিক করে দেবে। আবির বেঞ্চে বসে আছে। এ সময় নেহার বাবা আসে। আবির সালাম দেয়। উনি বসে আবিরকে বসার ইশারা করে। আসলে বাবা, আমি তোমাকে বাসায় ডাকতে পারতাম। তোমার মা সব শুনলে কষ্ট পাবে, তাই এখানে রেখেছি। আমাকে ক্ষমা করো। আরে না না আঙ্কেল, বলেন আপনি। গতকাল নেহা আমাকে বল করেছে ও আর এখানে আসবো না। ও জানতো না বিয়েটা তোমার সাথেই হচ্ছে, আর আমিও তোমাকে মিথ্যা বলেছি। নেহা জানে না, জানলে তোমরা কেউ বিয়ের জন্য রাজি হতে না। বাবা, আমার মেয়েটা আমার চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। আমি চাইনি ওর কিছু হোক। আমি জানি তুমি ওকে বাঁচাতে পারবে, ওর মন ভালো রাখতে পারবে, একমাত্র তুমিই পারবে। তাই আমি আঙ্কেল বুঝতে পেরেছি, আমি আপনার কথা রাখবো। জানি বাবা, সেজন্যই তোমাকে ডেকেছি। আসলে কি হয়েছে, ও কাল খুব রাগারাগি করতেছে। বলছে আমাদের বাসায় আসবে না, আর যদি না আসে ওর মা কষ্ট পাবে। তুমি সব কিছু ঠিক করে নিও প্লিজ, আর ওকেও বাড়িতে একটু ভালো রেখো। মেয়েটা অভিমানী, তবে বড্ড নরম মেয়ে আমার। একটু আগলে রেখো, দেখবে ঠিক হয়ে গেছে। গলে একদম নরম হয়ে গেছে। এতটুকুই অনুরোধ। বাবা, আপনি আমার বাবা, আমি সন্তান। আপনার কথা আপনার এই সন্তান কখনো অমান্য করবে না। আমিও তো ওকে ভালোবাসি, ও হয়তো জানে না, কিন্তু আমিও আমার ভালোবাসার মানুষের ক্ষতি হতে দেব না। সর্বোচ্চটা দিয়ে ওকে আগলে রাখবো। আচ্ছা বাবা, আর ওকে নিয়ে বাড়ি যাও আমাদের। অবশ্যই, আপনিও আসবেন মাকে নিয়ে। আচ্ছা বাবা, আজ উঠি। নেহা জানে না আমি এসেছি। আচ্ছা বাবা, যাও, ভালো থেকো। আবির নেহার বাবাকে জড়িয়ে ধরে আশ্বস্ত করে বাড়ি ফিরে আসে। হ্যাঁ, সে তো সর্বোচ্চ ভালো রাখার চেষ্টা করবে নেহাকে, কারণ নেহা যে তার মনের রানী। নেহা তা জানুক আর না জানুক, মানুক আর না মানুক। আবির ঘরে ঢুকতেই দেখে ড্রয়িং রুমে সবাই বসে কিছু একটা নিয়ে জটলা পাকিয়ে আছে। এ কি হচ্ছে এখানে? উকি দিয়ে দেখে ওর কাজিন রুমা এসেছে। এই পাগলি এখানে কেন? আবির ঘরে ঢুকে এবার ব্যাপারটা বুঝতে পারে। আবিরের বাবা নেহার জন্য মার্কেট করে এনেছে। নেহাকে কাপড় আর কসমেটিকগুলো দেখাচ্ছে। নেহা সবার সাথে বেশি হাসি খুশি হয়ে কথা বলছে। আজব, মুড চেঞ্জ হয়ে গেল নাকি মেয়েটার? কাহিনী কি? নাকি নাটক করছে? আবিরকে দেখে আবিরের বাবা বলে ওঠে, আরে আবির, আয় আয়, কোথায় ছিলি? ফোনে পাচ্ছি না। আয় বয়, বাবা, আমি একটু পরে আসি। তুই আয় না আগে, দেখ বৌমার জন্য কি শপিং করেছি। আরে বাবা, তোমরা দেখছো তো আমার এসে কি হবে। আজব, এত করে বললাম তুই আসলি না। নেহা মুখ পাকিয়ে বলে ওঠে, আঙ্কেল থাকুক, ওনার আসতে হবে না, আপনাদের পছন্দই যথেষ্ট। আবির বুঝতে পারে নেহা রাগ করেছে, কিন্তু এটা বুঝতে পারে না যে তাকে মানেই না তার সাথে কোন অধিকারে কিসের ভিত্তিতে রাগ করে। আবির উপরে চলে যায়, ইশারায় রুহিকে ডাক দেয়। রুমা পেছন থেকে তাদের দেখে তাদের পিছন পিছন যেতে থাকে। নিচে থেকে আবার নেহা সেটা লক্ষ্য করে। আবির ভেতরে ঢুকতেই রুহিকে এক টান মেরে মাথায় চাটি মেরে বলে, এই ওই পাগল এখানে কি করছে? পাগল মানে? কোন পাগল? পাগল আবার কে? আরে ওই রুমা টোমা নাকি? ওই মেয়েটা এখানে কেন? ও পাগল? কি বলো এইসব? ওই পাগলই পাগলের মতোই করে, আসলেই আমাকে বিরক্ত করে। এখন তো নেহা আছে, এসব করলে ঝামেলা, তাই জিজ্ঞেস করলা। আরে ও তো তোমার বিয়েতে থাকতে পারিনি, তাই এখন এসেছে। কিছুদিন নাকি থাকবে, তারপর এদেশ থেকে নাকি কাউকে পছন্দ করে বিয়ে করে তার সাথে লন্ডন নিয়ে যাবে। যাবে নাকি? মারবো একটা, মায়ের খাবি। শোন, এই পাগল যেন কিছুতেই নেহার আশেপাশে বেশি না থাকে, আবার আবল তাবল বলে আমাদের ঝামেলা পাকাই দিবে। নো টেনশন, আমি আছি। আমাকে কেবল ট্রিট দেবে, তাহলেই হবে।
তুই আসলে একটা ফাজিল। আচ্ছা যা এখন, যা, দেখা যাবে। না না, ট্রিট না দিলে তো আমি বিনা পয়সায় কোনো কাজ করব না। এমন সময় সেখানে রুমা আসে। রুমাকে দেখে আবির ঘাবড়ে যায়। রুহিকে চোখ দিয়ে ইশারা করে। রুহি মিটিমিটি হাসে। রুমা এসে আবিরকে জড়িয়ে ধরে বলে, আরে আবির ভাই, আপনাকে কতদিন পর দেখলাম, কত মিস করেছি জানেন। আবির রুমাকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না। এবার রুহি বুঝলো আবির কেন একে পাগল বলেছে। আবির রুহিকে চোখ দিয়ে ইশারা করছে সাহায্য করতে, কিন্তু রুহি মিটিমিটি হাসছে। আবির বুঝতে পেরে বোনকে বলে, ঠিক আছে, যা, তোকে ট্রিট দিব, তাও এই পাগলকে সরা। রুহি তখন রুমাকে টেনে সরায়। রুমা অবাক হয়ে বলে, পাগলকে? আমি আমি মানে আমাকে বলছে আর কি। আচ্ছা চলো, আমরা এখানে কি করছি? আমরা তো নতুন ভাবির কাছে যাব। আসো আসো। আরে কিন্তু আমি ভাবির ভাইয়ের সাথে কথা বলবো। আর ভাবি বলতে হবে না, আগে ভাবির সাথেই। হ্যাঁ আসে, আসো। রুহি টেনে রুমাকে নিয়ে চলে যায়। আবির মনে মনে হাফ ছেড়ে বাঁচছে। যাক বাবা, এ যাত্রায় বাঁচা গেল। ভাগ্যিস নেহা দেখতে পাইনি। যদিও স্বামী হিসেবে মানে না, তবুও বেস্ট ফ্রেন্ড হিসেবে অন্তত রুমার সাথে ওকে মানবে না। আর অন্তত এই একটা কারণে হলেও নেহা আরও বেশি দূরে চলে যাবে। এটা কিছুতেই হতে দেয়া যাবে না। এদিকে নিচে নেহা মনে মনে খুব রাগ করে। এত অ্যাটিটিউড দেখানোর কি ছিল? আবিরের বাবা এত করে বলেছে, একটু বসে কয়েকটা জামা পছন্দ করে দিলে এমন কি হতো? তবে আবিরের উপর রাগ হলেও আবিরের পরিবারের প্রতি নেহার একদিনেই ভালোবাসা শ্রদ্ধা চলে আসে। কারণ এত ভালোবাসা সে পাবে ভাবতেই পারেনি। সবগুলো মানুষ কত সহজ সরল, কত আপন করে নিচ্ছে তাকে। আচ্ছা, তারা তো এত গুরুত্ব দিচ্ছে, সে কি তার দাম দিতে পারবে? তারা যে এত গুরুত্ব দিচ্ছে, সে কি তার দাম দিতে পারবে? সে তো আবিরকে আর কখনো মানতে পারবে না। এমনকি সে আর কমাস গেলে আবিরের সাথে থাকবেও না। যদিও আবিরকে এখনো বলা হয়নি, তবে বলবে। আবিরের রিয়েকশন কী হবে সেটা নিয়ে তার ভাবার দরকার নাই। আবিরও ওর বাবার কথা শুনে চুপ ছিল। ওর উচিত ছিল ছুটে এসে নেহার মতামত জানা, তা না বিয়ে করে ফেলছে। এত সহজে নেহা ওকে ছেড়ে দেবে? নেহা সারাদিন সবার সাথে খুব আনন্দে কাটায়। আবিরের পরিবারও নেহাকে পেয়ে বেশ খুশি। তারা ভাবতেই পারেনি মেয়েটা এত দারুণ মিশুক আর মিষ্টি হবে যে তাদের এত আপন করে নিচ্ছে। রাতে সবাই খাবার টেবিলে বসে। নেহা সার্ভ করতে গেলে আবিরের বাবা মা দেয় না। রুহি বেড়ে দিচ্ছিল, তখনই নেহা খেয়াল করে রুমা আবিরকে আর চোখে দেখছে আর মুচকে হাসছে। আবিরও সেদিকে তাকিয়ে একটা হাসি দিল। নেহা মনে মনে জ্বলতে থাকে। হারামজাদা, কত বড় লম্পট! আমাকে বিয়ে করে আবার এই মেয়েটার সাথে লাইন মারছে। দাঁড়া, তোর আজকে খবর আমি করব। খাবার টেবিলেই নেহার মাথা গরম হয়ে যায়। আবির আর রুমা মুখোমুখি বসেছিল। নেহা উঠে আবিরকে গিয়ে বলে, এই ওঠো তো, তুমি আমার টেবিলে গিয়ে খাও। আবিরের গলায় ভাত আটকে যায়। এ কথা শুনে ও মনে মনে জানতো যে নেহা জ্বলবে, কিন্তু সেজন্য সবার সামনেই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠবে সেটা ভাবেনি। কি মুসিবত বাবা, সবাই কি ভাববে? আবির চেয়ে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। রুহি, আবিরকে পানি দে। ভাইয়া নাও পানি খাও। দে। কি হলো, ওঠো। কি হয়েছে মা, কোনো সমস্যা? আঙ্কেল, আমি এই চেয়ারটায় বসবো। এই চেয়ারটা আমার ভালো লেগেছে। আরে কিন্তু সব চেয়ারই তো একই রকম। এই তুমি চুপ। আমি বসবো যেখানে খুশি, তাতে তোমার কি? সমস্যা হলে চলে যাও। আবির আবার কাশি দেয়। এ কি আল্লাহ, এ তো মান সম্মান সব খেয়ে নেবে। রুমার সাথে সকলের সামনে এমন আচরণ করলে তো সমস্যা। আবির দেখে নেহা তখনও গোড়ামি করে দাঁড়িয়ে আছে মুখ বাঁকা করে। রুমা তখন রাগ করে নাকি কান্না করে বলে, দূর, আমি খাবোই না। কেমন অপমান করলো আমারে। আরে রুমা, চুপ করে বস। ঠিক হয়তো তুই ওদের মাঝখানে কথা বলিস কেন? আর আবির, শুনতে পেলি না নেহা কি বললো? যা, ওই চেয়ারে যা। দূরে বসে আবিরের মা হুইল চেয়ারে বসে দেখছিলেন সব। তিনিও বেশ অবাক হন নেহার আচরণে। সারাদিনের নেহা আর এখনকার নেহার মাঝে তফাৎ এতটা তা যেন তিনি মানতে পারছেন না। তার বোনের মেয়েকে এভাবে নেহা অপমান করলো, তবুও হজম করে তিনি ঝামেলা এড়ানোর জন্য বলে ওঠেন, আবির বাবা কি বললো শুনলে না? যাও। আবির আর কথা বলে না, চুপচাপ চেয়ারে গিয়ে বসে। যাক, ওর বাবা বিষয়টা ম্যানেজ করেছে। তবে আজ যা করলো নেহা বাড়াবাড়ি হলো। রুমাকেও নিজেও অপছন্দ করে, কিন্তু সবার সামনে নেহার কর্মকাণ্ডে আবার নিজেই লজ্জায় পড়লো। না, এই মেয়ের সামনে রুমা থেকে 100 হাত দূরে থাকতে হবে।
কেউ আর কথা বলে না। খাওয়া শেষে সবাই যার যার রুমে চলে যায়। আবিরের বাবা রুমে এসে দেখেন আবিরের মা বেশ ফুলে আছেন। তিনি বুঝতে পেরে বউয়ের পাশে গিয়ে বসলেন। রাহেলা, এভাবে মুখ লুকিয়ে বসে আছো কেন? তুমি এটা জিজ্ঞেস করছো আমাকে আবার? হ্যাঁ, জিজ্ঞেস না করলে জানবো কি করে যে কি হয়েছে বলো? আমাকে হালকা লাগবে। দেখলে না বৌমা কেমন করলো? চুমা একটু আগে এসেও কেঁদে গেল। আচ্ছা, ওর দরকার ছিল ওদের হাজব্যান্ড ওয়াইফের মাঝে কথা বলার, বললো তো। তোমার ভালো লাগতো? না, লাগতো না, কিন্তু ও তো খারাপ কিছু বলেনি। আর কথা বাড়িও না রাহেলা। আমাদের মাঝে কেউ ঢুকলে তোমার যেমন ভালো লাগতোই, নিজের বেলায় যেটা মানতে পারবে না অন্যকে কেন সেটা জোর করে মানাবে? আরও নতুন এসেছে, সবার সাথে খাপ খাওয়াতে সময় লাগবে। তবে মেয়েটা বেশ ভালো আর সহজ সরল, সেটা তোমাকে মানতে হবে। একদিনে কত আপন করে নিল সবাইকে। রাহেলা বেগম আর কথা বলে না। আবিরের বাবা ভুল কিছুও বলেনি। রুহি আর রুমা ওদের রুমে বসে আড্ডা দিচ্ছে। এদিকে রাত করে নেহা ও রুমে বসে আবিরের অপেক্ষা করছিল। আবির ছাদে বসে গেমস খেলছিল। রাত 1টা বাজে, তবুও আবির আসে না। নেহা রেগে ফুলে একাকার হয়ে যায়। এদিকে তার ভয়ে ঘুমও আসছে না। আজকে আসুক শালার বেটা। খেলা শেষ করে টাইম দেখে আবির ভাবে, এই রে, 1টা বেজে গেছে। ভিতরটা এমনি লাফালেও রাত করে ভয় পায়। কে জানে ভয় গুটিয়ে আছে কিনা। আবির এক প্রকার দৌড়ে রুমে যায়। গিয়ে দেখে নেহা রুমে নেই। আবির অবাক হয়ে চারপাশে তাকায়, গেল কই মেয়েটা। হঠাৎ আবিরের পেটের সামনে একটা ছুরি দেখে আবির চেঁচিয়ে ওঠে। নেহা ওর মুখ চেপে ধরে বলে, চুপ চুপ, সবাই ঘুমাচ্ছে, একদম চেঁচাবে না। তো তোমার হাতে ছুরি কেন? তোমাকে খুন করব। মানে আমাকে বিয়ে করে আবার রুমার সাথে লম্পটগিরি না? রাত 1টা বাজে, তোর প্রেমিকার সাথে লুতুপুতু করে এখন আসছিস? শোন, আমি তোর বেস্টি তা ঠিক, বিয়ে করছিস, তোকে স্বামী মানি না তাও ঠিক। যতদিন লোকের চোখে তুই আমি স্বামী স্ত্রী, ততদিন তুই আমি ছাড়া কারোর সাথে কথাও বলতে পারবি না। তাহলে তোর চোখ উপড়ে নিব, একদম এটা পেটে ঢুকিয়ে দিব, বুঝলি? এই বলে নেহা আবিরের পেটের কাছে ছুরিটা নিতেই আমির আমতা আমতা করে বলে, ছুরিটা সরা প্লিজ। আগে বল, আর করবি? আবির আবারও ভয় ভয়ে বলে, কিন্তু একই কথা, তুইও থাকবি না, আবার কাউকে আসতেও দিবি না আমার জীবনে। এটা তো হবে না। আর তুই তো আমায় ভালোবাসবি না, তবে আমার সাথে কাউকে দেখলে তোর জলে কেন? ইস, আমার বয়ে গেছে জ্বলতে। তুই কারোর সাথে পরকিয়া করলে মানুষ বলবে বউ ভালো না তাই পরকিয়া করে, আর আমি যাবার আগে আমার বদনাম মেনে নিব না। যাবার পরে যা করার কর, আমার দেখার বিষয় না। যাবার পর আগে মানে কী সব বলিস? কই যাবি তুই? আমি 2 মাস পর লন্ডন চলে যাব। ওখানে আমার জব কনফার্ম। তুই সহই তো অ্যাপ্লাই করলাম, মনে নাই? এই কথা শুনে আবির চমকে যায়। হ্যাঁ, আবির সহই অ্যাপ্লাই করেছিল, কিন্তু তখন তারা বেস্টি ছিল, এখন স্বামী স্ত্রী। আর ও ওকে ছেড়ে যাবার কথা ভাবছে। এ কথা শুনে নিমিষে আবিরের মন খারাপ হয়ে গেল। কিন্তু আবিরের কিছু করার নেই। নেহা অধিকার না দিলে আর তাকে ছেড়ে যেতে চাইলেও তার অনধিকার চর্চার কোনো অধিকার নাই। কিন্তু সে যে আঙ্কেলকে কথা দিয়েছিল ওকে আগলে রাখবে, ওর কাছে রাখবে। আবির আর কিছু বলে না, কেবল বলে, ও কংগ্রাচুলেশনস। আবির চুপ করে মাঝে কুলবালিশ রেখে শুয়ে পড়ে। নেহা অবাক হয়ে তাকায়, আজও এর আবার কি হলো। নেহাও লাইট অফ করে শুয়ে পড়ে। আবিরের ঘুম আসে না, ওর বুক ফেটে কান্না আসছে। নেহাকে বলতেও পারছে না, সইতেও পারছে না, বলতে পারছে না, না থাক, তুই যাবি না, তুই আমার। আমাকে ছেড়ে কোথাও গেলে তোকে মেরে ফেলবো। ইস, আগেই তো বেস্টি হয়ে ভালো ছিল, বউ হয়ে তো সব অধিকারগুলো চলে গেল। নেহা মনে মনে ভাবছে আবিরের কি মন খারাপ হলো? হোক, তাতে ওর কি। দুজনেই ঘুমিয়ে পড়লো। রাত করে আবিরের হঠাৎ খিদা লাগলো। আবিরের মাঝে মাঝেই এমন হয়, রাত করে খাবারের ক্রেভিংস হয়। টেনশনে থাকলে বেশি হয় এটা। এক এক মানুষের এক এক রকম হয় টেনশনে। কারো খাবারের ক্রেভিংস হয়, কেউ মেকআপ করে, কেউ ঘুমে কাটায় সারাদিন, কেউ কাঁদে, কেউ সিগারেট খায়। তবে এ বেলায় আবিরের ভিন্ন। টেনশন হলেই খাবারের ক্রেভিংস হয় তার জোরে সোরে। এটা অবশ্য নেহাও জানে। আবির উঠে পড়ে। নেহা ঘুমাচ্ছে, থাক, জাগাবে না, নিজেই কিছু একটা তৈরি করে নেবে। ক্রেভিংস হয় বলেই ও টুকটাক রান্নাও শিখে রেখেছে। আবির কিচেনে চলে যায়। ওদের কিচেনটা বেশ সুন্দর গোছালো, সব কিছু এখানে সাজিয়ে রাখা আছে।
আবির ফ্রিজ থেকে 2টা ডিম, কিছু সবজি আর নুডলস বের করলো। চুলায় বসিয়ে মোবাইল দেখতে লাগলো। মোবাইলে একটা ফানি ভিডিও দেখছিল। ভিডিওটি দেখার সময় আবির বেশ আসছিল। এদিকে কিচেন রুমের সাথেই ছিল রুমার রুম। রুমা এমনিতেও রাত জেগে পার করে, আর আবিরের বাসায় আসার পর ওর অন্য কারো বিয়ে হয়ে গেছে, এমনকি সামনে সেই মেয়ে সারাদিন ঘুরঘুর করছে। এসব দেখে রুমার আরও আগে ঘুম আসে না। তবে রুমা কোনো সিন ক্রিয়েট করবে না। সে খুব গোপনে বুদ্ধি করে আবিরকে তার নিজের করে নেবে। কাউকে সেটা বুঝতেই দিবে না। কৌশলে মেয়েটাকে বাড়ি ছাড়া করবে। কিন্তু যত যাই হোক, চোখের সামনে নিজের প্রেমিককে অন্য কারো হতে দেখলে কার ঘুম আসে? ঘুম উধাও। তাই এভাবেই রাত করে জেগে থাকে, মন খারাপ করে, কাঁদে, নতুবা ফোন দেখে ঘুমায়। আজও রুমা তার ফোন বের করে অনলাইনে গল্প করছিল। তখন হঠাৎ কারো হাসির আওয়াজ শুনে অবাক হয়ে যায়। এত রাতে ড্রয়িং রুমে কে আসবে? রুমা বেরিয়ে পড়ে একটা টর্চ নিয়ে, চুপি চুপি এসে দেখে আবির রান্না করছে। আর এই রাত্রিবেলায় আবির এখানে কি করছে? খিদে পেয়েছে নিশ্চয়ই। রাত হওয়ার কারণে নিশ্চয়ই কাউকে বলতেও পারছে না, নিজেই রান্না করে নিচ্ছে। এই সুযোগ, এভাবে একটু একটু করে আবিরকে কাছে নিতে হবে। রুমা গিয়ে আবিরের পেছনে দাঁড়ায়। কারো উপস্থিতি টের পেয়ে পেছন ফিরে রুমাকে দেখে আবির চমকে ওঠে এবং তার হাত থেকে ফোন পড়ে যায়। এই কি তুমি? এখানে তুমি কি করছো? তুমি এখানে কি করছো? আমার বাসা, আমি যা খুশি করি, তোমাকে কৈফিয়ত দিব কেন? তো আমার খালার বাসা, আমিও যা খুশি তা করব। তোমাকে কৈফিয়ত করব কেন? আচ্ছা যাও বলছি। ঘুম আসছিল না বিদায় জেগে জেগে বই পড়ছিলাম, ফোন টিপছিলাম, দেখি তুমি রান্নাঘরে। তোমার বউ কোথায়? ও ঘুমায়। আমার খিদে পেয়েছে তাই নুডলস রান্না করতে এসেছি। আশ্চর্য, তুমি ওর হাজবেন্ড, ও ঘুমাচ্ছে আর এত রাত করে তুমি নুডলস রান্না করে খাবে? তাতে কি হয়েছে? ছেলে বলে আমি রান্না করতে পারি না? মেয়েদের চেয়ে ভালো রান্না করতে পারি আমি। তুমি এখানে কি করছো? যাও গিয়ে ঘুমাও, যাও। আচ্ছা আবির ভাইয়া, আমি তোমাকে রান্না করে দেই? আরে না না, দরকার নেই, আমি নিজেই পারি, আমি করে নিব, তুমি যাও। আরে তুমি একবার আমাকে দিয়ে দেখো, আমার হাতের রান্না এত মজা যে তুমি খেয়ে আবার খেতে চাইবে। ঠিক আছে, বানিয়ে যখন দিতে চাইছো দাও, তবে ঝাল কম দেবে, ঠিক আছে? আমি কিন্তু ঝাল কম খাই। এই কথা বলে আবির বসে বসে ফোন টিপতে থাকে। রুমা রান্না করা শুরু করে। রুমা বিদেশে থাকলেও এসব টুকটাক নাস্তা শিখে গিয়েছে। বাইরের খাবারও কম পছন্দ করে, নিজের হাতে রান্না করতে বেশি পছন্দ করে। রান্নাঘরে রুমা রান্না করছিল আর চোখে আবিরকে দেখছিল। আবিরের সেদিকে চোখ পড়তেই রুমা চোখ ফিরিয়ে নেয় আর মনে মনে ভাবে, ইস, আবির যদি আমার হাজবেন্ড হতো, তবে প্রতি রাতেই ওর জন্য এমন হাজারবার রান্না করে একসাথে আনন্দ করে খেতাম আর খাওয়াতাম। আমার রান্না 10 মিনিটের মাঝে শেষ হয়ে যায়। আবির খেতে এসে অবাক হয়ে যায়। আসলেই রুমা এটা এত ভালো রান্না করেছে যে বলার বাহিরে। এত মজা নুডলস মনে হয় জীবনে প্রথমবারের মতো খেয়েছে। উপরে উপরে মেয়েটাকে অপছন্দ করলেও মনে মনে আবির ওর রান্নায় ফিদা হয়ে যায়। কি হয়েছে, ভালো হয়নি? ভালো হয়নি মানে? অসাধারণ হয়েছে। এত ভালো নুডলস আমি আমার জীবনেও খাইনি। তাই? তুমি খেয়ে দেখো। আবিরের মুখে এ কথা শুনে রুমার মনে প্রজাপতি পাখনা মেলে। সে তো এটাই চেয়েছিল, আর আবির তাকে নিজের হাতে খাওয়াতে চাচ্ছে। সে কখনোই মিস করবে না এই সুযোগ। রুমা তাই আবিরের হাত থেকে নুডলস খেতে থাকে। দুজনে এক বাটি থেকে খেতে থাকে আর হাসতে থাকে। ঠিক এমন সময় নেহা আসে। দূর থেকে ওদের দেখতে পায়। নেহার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। আবির খারাপ, কিন্তু এতটা খারাপ সে কল্পনাও করেনি। গতকালও এত করে বলল, তবুও সে একই কাজ করলো। দূর থেকে ওদের দেখে নেহার বেশ হিংসে হলো। কিন্তু না, এত রাত করে কোনো সিন ক্রিয়েট করা যাবে না। এমনিতেই সে একবার অলরেডি সিন ক্রিয়েট করে ফেলেছে। আর কিছু করলে মান সম্মান থাকবে না, আবিরেরও মান সম্মান থাকবে না। নেহা দাঁতে দাঁত চেপে রুমে গিয়ে কাঁদতে থাকে। হঠাৎ তার মনে হলো, আচ্ছা সে কাঁদছে কেন? আশ্চর্য, আবিরকে তো সে স্বামী হিসেবে মানে না, আর 2 মাস পর সে চলেই যাবে। তাহলে ওরা যা খুশি করুক, তাতে নেহার কি? এগুলো তো মানুষ তখন করে যখন কাউকে ভালোবাসার থেকে মূলত জেলাসি হয়, প্রিয় মানুষটাকে হারানোর ভয় হয়। তবে নেহা কি আবিরকে? না না, এমন হতে পারে না। নেহা জীবনে যে ধোঁকা খেয়েছে কাছের মানুষকে বিশ্বাস করে, সেটা সে দ্বিতীয়বার করতে চায় না। না, ওরা যা খুশি করুক, নেহা সেদিকে ফিরেও তাকাবে না। নেহা ঘুমিয়ে পড়ে।
পরদিন সকালবেলা নেহা একটু তাড়াতাড়ি উঠে সবার জন্য নাস্তা তৈরি করে। তারপর সবাইকে একসাথে খাবার সার্ভ করে। এটা দেখে আবিরের মার মন আবার একটু নরম হয়, কিন্তু রুমার তাতে বেশি খারাপ লাগে। এই মেয়েটা সবার মনে জায়গা করে নিলে তার কি হবে? কোনোভাবেই তা হতে দেওয়া যাবে না। নেহা যখন খাবার সার্ভ করছিল আবির নিচে নামে, শার্টের হাতা বুটতে বুটতে মায়ের দিকে তাকিয়ে বলে, মা আমি একটু অফিসে যাচ্ছি বুঝলে, ওখান থেকে কলেজে যাব। আমার নাস্তাটা একটু টিফিন বক্সে দিয়ে দাও তো। ভাইয়া আমি দিচ্ছি। বৌমাকে বলে যা ওর কোনো কিছু লাগবে কি না। আবির এ কথা শুনে নেহার দিকে তাকায়। রুমা ওদের দুজনকে দেখে নেহা আবিরের টিফিনটা ঠিক করে দেয়, যদিও রুহি দিতে চেয়েছিল। ভাবির ভাইয়ের প্রতি ভালোবাসা দেখে রুহি মুচকি হাসে। দুদিনেই রুহি জেনে গেছে আবির আর নেহার মধ্যে আসলে কিছু নেই। তবে রুহির বিশ্বাস যে তার ভাই আর ভাবি সত্যি একে অপরকে ভালোবাসে, আর নেহাও একদিন ঠিক মেনে নেবে আবিরকে। আবির নেহার দিকে না তাকিয়ে টিফিন বক্সটা হাতে নেয়। দায়সারা ভাব নিয়ে নেহাকে জিজ্ঞেস করে, তোমার কিছু লাগবে? লাগবে না, তবে আমি কলেজে যাব, আমাকে একটু ছেড়ে দিবে? আবিরের মনে মনে রাগ হয়। গতকালই বলল ও চলে যাবে, বিয়ের রাতে বলল আবিরকে ভালোবাসতে পারবে না, স্বামী হিসেবে মানে না, তাহলে আবির কেন ওর সাথে লয়াল থাকবে? আবির বিরক্ত হয়ে বলে, না পারবো না, আমার কাজ আছে, টাকা দিয়ে দিচ্ছি, গাড়ি নিয়ে চলে যেও। কিন্তু আবির ভাই আমি একটু শপিং মলে যাব, একটু নামিয়ে দিয়ে আসবে আমাকে? হ্যাঁ নামিয়ে দিতে পারবো। এই কথা শুনে রুমা বেশ খুশি হয়ে যায়। রুমা ভাবতেই পারছে না আবির নেহাকে ছেড়ে রুমাকে দিয়ে আসতে রাজি হয়েছে। বাকি সবাই তো আবিরের কথায় অবাক হয়ে তাকিয়ে আছে। নেহার মন ভেঙে যায়, সকলের সামনে অপমান বোধ করে। রাহেলা বেগম বুঝতে পেরে ছেলেকে ধমক দিয়ে বলেন, তোর কি মাথায় সমস্যা? মানে তুই যাবি নেহাকে নিয়ে, রুমাকে কেন নিয়ে যাবি? কিন্তু মা। কোনো কিন্তু নয়, চুপচাপ নেহাকে নিয়ে ঘুরতে যা। রুমা তোর প্রয়োজন হলে তুই রুহির সাথে যা, ওরা হাজব্যান্ড ওয়াইফ। যখন তখন ওদের মাঝখানে ঢোকার বৃথা চেষ্টা করবি না। তুই যথেষ্ট বড় হয়েছিস আর ম্যাচিউরড হয়েছিস। আমার বোনের মেয়ে হলেও তোর এরকম সমস্ত ফাসলামি আমি মেনে নিব না। ধুর, আমি শপিং মলে যাবই না। একটু আবির ভাইয়ের সাথে যাওয়ার কথা বললাম, এতেই তুমি আমাকে এত কথা শুনিয়ে দিলে। বাহিরের একটা মেয়ের জন্য তুমি আমাকে। রুমা কিছু বুঝে ওঠার আগে আবিরের মা তাকে একটা চড় মেরে দেয়। ঘটনার আকস্মিকতায় সবাই অবাক হয়ে যায়। বিশেষ করে নেহা ভাবতেই পারে না তার জন্য আবিরের মা তাদেরই ঘরের মেয়েকে মারবে। চোখে জল এসে পড়ে। সে বুঝতে পারে যে সে কত বড় সম্পদ পেয়েছে এখানে এসে। রুমা কাঁদতে কাঁদতে চলে যায়। আবির একদম চুপসে যায়। ভয়ে ভয়ে সে আর কিছু বলার সাহস পায় না। কত বড় সাহস ওর! বৌমাকে বলে বাইরের মেয়ে। ও আমার মেয়ে, আমার মেয়ে আবার বাইরের মেয়ে কেন হবে? চাবি নেহাকে নিয়ে যা। আর শুনে রাখ, আমি যত জীবন বেঁচে থাকবো নেহার অপমান বা অনাদর যেন কোনো দিন না হয়, আমি যেন না দেখি। ও আমার ঘরের লক্ষ্মী। রুহি হাসতে থাকে। আবির মনে মনে ভাবে নেহার জন্য মা আজকে রুমাকে মেরেছে, কিন্তু সেই নেহাই আর থাকবে না। তখন তার মায়ের কেমন লাগবে? নেহা কান্না করে আবিরের মাকে জড়িয়ে ধরে। আবিরের মা মুচকি হেসে ওর চুলে হাত বুলিয়ে দেয়। আবির নেহাকে নিয়ে বেরিয়ে পড়ে। আবির বাইকটা স্টার্ট দিয়ে বসে, আর পেছনে নেহা বসে। কেউ কোনো কথা বলে না। নেহা পড়ে যেতে নিলে আবিরকে জড়িয়ে ধরে। আবিরের তাতে ভালো লাগার বদলে বিরক্ত বোধ হয়, কারণ নেহাকে বাড়ির সবাই প্রায় একদম ভালোবেসে ফেলেছে। দুদিন পরে সবার ভালোবাসাকে পায়ে ঠেলে শুধুমাত্র নিজের থিওরিকে সঠিক প্রমাণ করার জন্য সবার মন ভেঙে চলে যাবে। এখন তার পরিবারের কী অবস্থা হবে সে ভাবতেই পারে না। এসব ভেবে আবিরের নেহার প্রতি ঘৃণা আর অভিমান চলে আসে। সে যেন নেহাকে সহ্য করতে পারছে না। আবির ভেবে নেয় নেহার প্রতি সে আর কোনো ভালোবাসা কিংবা সস্তা আবেগ দেখাবে না। আবিরের মতে যে তার ভালোবাসার মূল্য বোঝে না তাকে ভালোবাসা দেওয়া ঠিক নয়। এদিকে নেহা বুঝতে পারে যে আবির তাকে এড়িয়ে চলছে। নেহা তো এটাই চেয়েছিল, কিন্তু আবিরের এড়িয়ে যাওয়া সে যেন সহ্য করতে পারছে না। আবির নেহাকে ওর কলেজে নামিয়ে দেয়, তারপর অফিসে চলে যায়। যাওয়ার আগে নেহা আবিরকে ডাক দেয়। আবির আবারও ফিরে এসে বাইক থামায়। সে এক প্রকার রেগে যায়। আশ্চর্য, তোমার বাসা থেকে তোমাকে এই শিক্ষাটুকু দেয়নি যে কেউ চলে গেলে তাকে পেছন থেকে ডাক দিতে হয় না? তুই এভাবে কেন কথা বলছিস? আমরা তো এমন দুজনকে কত ডাক দিয়েছি, তখন তো এভাবে রিয়েক্ট করিসনি। আর তুই অচেনা মানুষের মতো তুমি করে কথা বলছিস কেন? আমি তোমার কি হই? প্রেমিক, বন্ধু কিংবা স্বামী? কিছুই না। তাহলে তো তোমাকে যেভাবে সম্বোধন করা উচিত সেভাবেই করছি।
এখন বলো কি হয়েছে। আমাকে একটু যাবার সময় নিয়ে যাবে? তোদের বাসা তো তেমন ভালো করে চিনি না। ঠিক আছে নিয়ে যাব, কিন্তু এখন থেকে চিনে রাখবে প্রতিদিন তোমাকে নেয়ার জন্য আমি আসবো না। তুমি এখানে থাকছো বা কদিন যে নেয়ার জন্য আর আসবো। আসি, সাবধানে থেকো। আবির চলে যায়। নেহা সেদিকে তাকিয়ে মন খারাপ করে কলেজে চলে যায়। এদিকে আবিরের বাবা আবিরকে জানায় নেহার বাবা চায় সকলকে নিয়ে আবির তাদের বাসায় যাবে। কথা শুনে আবির চিন্তায় পড়ে যায়, কারণ নেহা তো রাজি হবে না। আঙ্কেলকে কথা দিয়েছিল সে, না হলে তার নিজেরও আর ওসবে আগ্রহ নেই। সে বুঝতে পারে না সে তো ওকে ভালোবাসে, তাহলে নেহার প্রতি তার অনাগ্রহ চলে আসছে কেন। নেহা বাসায় ফেরার পর খাবার দাবার সেরে রুমে এসে বসে। আবির আর নেহা একসাথে বাসায় ফিরেছে। আবির গলার টাইটা খুলতে থাকে, ভাবতে থাকে নেহাকে বলবে কিনা। নেহা, তোমার সাথে একটু কথা আছে। হ্যাঁ বল, কি বলবি? আসলে আঙ্কেল মানে তোমার বাবার চেয়ে ছিল যে আমরা সবাই ওনাদের বাসায় যাই, কিন্তু তুমি তো ওখানে যেতে চাও না। তাহলে কি নিষেধ করে দিব? না না, আমি যাব বাবার বাসায়। আবির অবাক হয়ে যায়। মেয়েটা কখন কি বলে নিজেও জানে না। এই 2 দিন আগে বলেছে বাবার বাসায় যাবে না, এখন আবার শুনতে না শুনতে রাজি হয়ে গেছে। আবির ভেবেছিল ওকে রাজি করাতে আবিরের 12টা বেজে যাবে। যাক, তেমন কোনো বেগ পেতে হয়নি ওকে। আবির ওর শ্বশুরের বাসায় কল করে ওদের যাওয়ার তারিখ জানিয়ে দেয়। পরদিন সকালে সবাই মিলে নেহাদের বাসায় যায়। সবাই মিলে বেশ খোশ গল্পে আনন্দে মেতে ওঠে। দূর থেকে এসব দেখে নেহার ভালো লাগে। তাদের দুটি মানুষের জন্য দুটো পরিবার কত সুন্দর আনন্দে মেতে উঠেছে। অপরদিকে আবিরের বরাবরের মতো এসব বিরক্ত লাগে। রাত হলে নেহা আর আবিরকে ওদের একটা রুমে থাকতে দেওয়া হয়। আবিরের আজ মনটা ভীষণ খারাপ। সে কখনোই ভাবেনি তার জীবনটা এমন এলোমেলো হয়ে যাবে। না পারছে নেহাকে রাখতে, না পারছে ছেড়ে যাওয়া মেনে নিতে। এদিকে সে নিজেও বুঝতে পারছে সে এমন করাতে নেহা কষ্ট পাচ্ছে, কিন্তু কষ্ট পেয়ে লাভ কি? সে তো আর তাকে ভালোবাসবে না, তাদের ছেড়ে বাইরে চলে যাবে। জীবনে যে জিনিসটা কখনো করেনি আজ সেই জিনিসটাই করলো। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মদ পান করে আসলো। ততক্ষণে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। নেহার চোখে ঘুম ঘুম ভাব আছে, কিন্তু আবিরের জন্য জেগে আছে। রুমে এসে আবিরকে ঢুলে পড়ে যেতে দেখে নেহা তাড়াতাড়ি তাকে ধরে ফেলে। ঘুম ঘুম চোখে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। বুঝতে পারে আবির নেশা করেছে। অবাক হয়ে যায় যে আবির কোনোদিন একটা সিগারেটও পান করেনি, আজ সে নেশা করেছে। এসব কি তার জন্যই? আবির তখন নেহাকে শক্ত করে জড়িয়ে ধরে, তারপর বলে, তুই আমার সাথে এমন কেন করলি বল? আমি তো তোকে বন্ধু জানতাম, বেস্ট ফ্রেন্ড ছিলি, আর তুই আমাকে ছেড়ে চলে যেতে চাস? আবির, নেহা কিছু বলতে চায়। আবির তখনই তার ঠোঁটে চাপ দিয়ে ধরে, তারপর আচমকা নেহার ঠোঁটে একটা চুমু দিয়ে দেয়। নেহা কেঁপে ওঠে। এই প্রথম সে কোনো পুরুষের ছোঁয়া পায়। এত দারুণ লাগবে তার সেটা সে কল্পনাও করেনি। আবির নিজেকে সংযত রাখতে পারে না, সে নেহাকে জড়িয়ে ধরে, তারপর নেহার উপরে উঠে পড়ে। আজ কেন জানি না নেহারও বারণ করার সাহস হচ্ছে না। নেহা কেঁপে কেঁপে উঠে জড়িয়ে ধরে আবিরকে, তারপর লাইটটা অফ করে দেয়। পরদিন সকালে নেহা আর আবির নিজেদেরকে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়। আবির চমকে তাকায়, কিন্তু নেহা লজ্জা পায়। অপরদিকে আবির বুঝে ওঠে না এসব কি করে কেমন করে হয়েছে। আবির নেহার সাথে চেঁচামেচি শুরু করে। নেহা, এসবের মানে কি? তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? আমার কাছে আসবে না বলে আবার আমার কাছে। কিন্তু আবির তুমি তো। আর কথা বলো না। গতকাল আমি নেশার করেছিলাম। গতকাল তুমি সেই সুযোগটাই নিয়েছো। মানে তুমি আমার সাথে থাকবে না, আবার আমার সাথে ফিজিক্যাল করবে। ছি, 15টা বছর আমি কার সাথে বন্ধুত্ব রেখেছিলাম। আজ বুঝতে পারলাম সোহেল কেন তোমার সাথে রিলেশন ব্রেক করেছে। আসলে সোহেল নয়, তুমি একটা বাজে মেয়ে। আবিরের কথা শুনে যেন আকাশ থেকে পড়ে নেহা। সে কোনোদিনও ভাবতে পারেনি আবির তাকে এত বড় আঘাত দিয়ে কথা বলবে। নেহা কান্না করে দেয়। আবির রেগে দেয়ালে ওর নিজের হাতে আঘাত করতে থাকে। একটু পর হাত থেকে রক্ত ঝরতে থাকে। নেহা দৌড়ে গিয়ে আবিরকে থামায়। প্লিজ এমন করিস না। গতকাল যেটা হয়েছে আমরা কেউ ইচ্ছে করে করিনি। তুই আমি দুজনেই অচেতন হয়ে। আমি না হয় অচেতন ছিলাম, তুই তো ছিলি না। তুই আমাকে বাধা দিবি না? 2 মাস পর যে মেয়ে আমাকে ছেড়ে চলে যাবে সে আমার সাথে এখন ফিজিক্যাল করে, সে নাকি নিজেকে বাধা দিতে পারে না। তারপর বল, এখন যদি বেবি আসে তুই কি করবি? আমার কাছে থাকবি নাকি বেবিটাকে রাখবি? কোনটা করবি? আমি জানি না। তোর কিছু জানতে হবে না। 2 মাস নয়, আগামী 1 সপ্তাহের ভেতর তোকে আমি ডিভোর্স দিচ্ছি। তোর মতো মেয়ের সাথে আমিও আর থাকতে চাই না। কি বলিস আবির?
এখন সময় নয়, এখন চুপ থাক, আমাদের ফ্যামিলি কি বলবে? চিন্তা করিস কেন তুই? 2 মাস পর যখন তুই চলে যাবি তখন ফ্যামিলি কিছু বলবে না? অযথা 2 মাস নাটকের কোনো মানে আছে? তুই আমাকে পুতুল পেয়েছিস নাকি? যা ইচ্ছে করবি। আমার ইমোশনের কোনো দাম নেই। তোর ইমোশন মানে? আমি তোকে ভালোবাসি, সেটা কখনো কোনো দিন বলতে পারিনি। বিয়ে করার পর ভেবেছিলাম তুই আমার হবি, কিন্তু তারপর জানতে পারি তুই নাকি চলে যাবি। এখন বল, এই যে চলে যাবি আবার আমার সাথে ফিজিক্যালও করছিস, আমার সাথে মায়া দেখাচ্ছিস, আমার ইমোশন নিয়ে খেলছিস না তুই? নেহা অবাক হয়ে যায়, নড়াচড়া করার শক্তি পায় না। আবির তাকে ভালোবাসে এই কথা তো সে কোনোদিন কল্পনাতেও ভাবেনি। এই জন্যই কি আবির তার বাবার কথা শুনে ওকে বিয়ে করতে রাজি হয়ে যায়? কিন্তু নেহা কখনো ওকে ওই চোখে দেখেনি। আর আবিরের কথা তো ঠিক, আবির ওকে ভালোবাসে, কিন্তু নেহা ওর সাথে থাকবে না, আবার চলে যাবে। আবির কেন সেটা মেনে নেবে? নেহা আবিরের হাত দুটো ধরে বলে, আমাকে ক্ষমা করে দে, আমি কখনো জানতাম না যে তুই আমাকে ভালোবাসিস। তুই যা ভালো বুঝিস, আমাকে লেটার পাঠিয়ে দে, আমি সাইন করে দিব। আবির তখন নেহার হাতটা সরিয়ে সেখান থেকে চলে যায়। নেহার বাবাকে আর বাড়ির সবাইকে গিয়ে সত্যি কথা বলে দেয়। সবাই শুনে অবাক হয়ে যায়, কিন্তু তারা দুজন যখন সিদ্ধান্ত নিয়েছে তখন আর পরিবারের কিছু বলার থাকে না। নেহা আবিরের সাথে বাসায় যেতে চেয়েছিল, কিন্তু আবিরের কথা সে থাকতে চায় না, ডিভোর্স চায়। সে আর ওই বাসায় গিয়ে কি করবে, তাই নেহাকে রেখে সবাই চলে যায়। নেহা একদম ভেঙে পড়ে। 2 দিন চলে গেলেও নেহা নিজেকে সামলাতে পারে না। নেহা বুঝে সেও আবিরকে ভালোবেসে ফেলেছে। আবির বাসায় যেতেই আবিরের বাবা মা ওকে দাঁড় করায়। সামনে রুহি আর রুমা চুপ করে বসে আছে। এসবের মানে কি আবির? ওই দিন নেহার মা বাবা এসে আমাদেরকে জানালো তোমরা একে অপরকে ভালোবাসো। তোমার মা পর্যন্ত এই বিয়েতে রাজি ছিল না। আমি দায়িত্ব নিয়ে সব কিছু করিয়েছি, আর এখন তোমরা করতে চাইছো ডিভোর্স? বিয়েটা কি তোমরা ছেলে খেলা মনে করেছো? যখন চাইলে করলে, যখন চাইলে ভেঙে দিলে। আমার মান সম্মানের কি কোনো কিছুই নাই? বাবা, আসলে নেহাই বিয়েতে রাজি ছিল না। ওর বাবা আসলে জোর করেই ওকে বিয়ে দিয়েছে। মানে কি? আমরা তো জানি তোমরা একে অপরকে ভালোবাসো। আমি তো কিছুই বুঝতে পারছি না। নেহাদের বাসায় আবির বিস্তারিত সবকিছু তার বাবা মাকে খুলে বলতে পারেনি। নিজে তার বাসায় এসে আবির তার বাবার প্রতিটি কথার উত্তর দেয়, আর প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কাহিনী খুলে বলে। সবকিছু শুনে আবিরের বাবা আবিরকে বলে, আমি সবসময় তোমাদের মত গুরুত্ব দিয়ে এসেছি। আমার নিজের থেকে বেশি তোমাদের মতামতের চিন্তা করেছি, আর তোমাদের মত নিয়েই আমি এগিয়েছি। কিন্তু এখন যদি এই সামান্য মান অভিমানের কারণে তোমরা একটা সম্পর্ককে এভাবে নষ্ট করে দাও, তাহলে তোমরা কি করে ভালো থাকবে? আর আমি জানি তুমি নেহাকে ভালোবাসো, কিন্তু রাগ অভিমানের কথাটাও স্বাভাবিক, কিন্তু রাগ অভিমান থাকাটাও স্বাভাবিক। সবচেয়ে বড় কথা, ও একটা সম্পর্ক থেকে ধোঁকা খেয়েছে। ওর জন্য কাউকে বিশ্বাস করা এতটা সহজ না। ওর জায়গায় থাকলে যে কেউ এটাই করতো। কিন্তু খালু, আবিরও তো যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু নেহা তো আবির ভাইয়ের দিকে ফিরেই তাকায়নি। সব সময় আবির ভাইকে আতঙ্কে রেখেছে। এভাবে ভয়ে ভয়ে সংসার করা যায়? রুমা, তুই কি খেয়াল করিসনি যে ওদের মাঝে যখন কথা হচ্ছে আমি মা হয়ে কথা বলিনি? তোকে কতবার নিষেধ করেছি ঘরের ব্যাপারে তুই কোনো কথা বলবি না? ধুর, আমি কোনো কথাই বলতে পারি না, সব সময় এমন করো। ধ্যাত্তেরি, ভাল লাগে না। রুমা রাগ করে চলে যায়। সেদিকে কেউ পাত্তা দেয় না। আবিরের বাবা আবারও বলতে থাকে, আবির, সম্পর্কটাকে এত সহজে নষ্ট করে দিস না, আরেকটা বার সুযোগ দে। হ্যাঁ বাবা, আমিও চাই না তোর ঘর ভাঙুক। মানছি আমি নেহাকে পছন্দ করতাম না, কিন্তু মেয়েটা চলে যাবার পর বাড়িতে একদম খালি লেগেছে। মনে হচ্ছে আমার নিজের মেয়ে চলে গেছে। আরেকটা বার ওকে সুযোগ দে। হ্যাঁ ভাইয়া, ভাবি না থাকলে আমাদেরও ভালো লাগে না। ভাবি তো আর ইচ্ছা করে তোমার সাথে এমন করেনি বলো? তুমি তো জানো শুভ আমাকে ধোকা দিয়েছে। সেই থেকে এখন অবধি আমি কাউকেই বিশ্বাস করতে পারিনি। সিদ্ধান্ত নিয়েছি বাবা মা আমাকে যেখানে বিয়ে দিবে আমি সেইখানেই বিয়ে করব। কিন্তু ভাবি হয়তো সেই সিদ্ধান্তটাও নিতে পারেনি। এটা ভাবির দোষ না, পরিস্থিতি এমনই। তুমি ভাবিকে ফিরিয়ে নিয়ে আসো। সবার কথা শুনে আবির একটু নরম হয়, তবে ওর মনে রাগ অভিমান কিছুতেই কমে না। তাই সবার কথা চিন্তা করে আবির কিছুটা ভেবে বলে, ঠিক আছে, ও এবাড়ির বউ হয়ে থাকতে চাইলে থাকবে, তবে আমি নিজে থেকে কখনই ওকে আনবো না। এমনকি আমি ওর সাথে কথাও বলবো না। ও যদি ওর ভুল বুঝতে পারে তাহলে ও নিজে আসবে।
কারণ ও নিজে আমাকে বলেছে ছেড়ে চলে যাবে, আর এখন থাকতে চাইলে এমনিতেই আসবে। জোর করে কাউকে রাখা যায়? কিন্তু আবির বাবা, আমার যা বলার আমি বলে দিয়েছি মা, আমি আর কথা বলতে চাই না। সারাদিন অনেক ক্লান্ত ছিলাম, আমি উপরে যাচ্ছি, একটু রেস্ট করব। আমাকে কেউ ডেকো না প্লিজ। আবির উপরে চলে যায়। ওর মা ওকে কিছু বলতে চায়, কিন্তু ওর বাবা বাধা দিয়ে বলে, বলো না, অন্তত নেহাকে এই বাড়িতে আনতে তো রাজি হয়েছে। আমি নিজে গিয়ে আমার বৌমাকে আনবো। আর সবচেয়ে মজার ব্যাপার কি দেখো, ওরা কিন্তু দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু ওদের ইগো সেটা ওদের বলতে দিচ্ছে না। দেখবে ওরা দুজনে ঠিক দুজনকে খুঁজে নিবে। হ্যাঁ বাবা, এটা আমিও জানি, ভাইয়া ভাবি ঠিক হবে। আমি ওকে গিয়ে ফিরিয়ে আনবো। রুহি কান্না করে। রুহির বাবা মাকে বুকে জড়িয়ে ধরে। দূর থেকে রুমা সব দেখছিল আর মনে মনে ভাবে, যতই পরিকল্পনা করো কোনো লাভ নেই। এইসব পরিকল্পনা আমি নষ্ট করব। আর আমার আবিরকে আমি নিজের করেই নেব, দেখে নিও। সকালে নেহা মেয়ে যেহেতু একবার এই বাড়ি থেকে বের হয়ে গেছে, এখানে ঢুকতে পারবে না। আমি তা হতেই দেব না। আবির রুমে শুয়ে থাকে। নেহার কথা ভাববে না করেও অজান্তে নেহার কথা বারবার মনে চলে আসে। আবির বিরক্ত হয়ে গেম খেলতে থাকে। তারপর একটা টাইম ঘুমে তলিয়ে যায়। আবির নিজেই অবাক হয়, এরকম সকালবেলা আবির কখনোই এত ঘুমায় না। আবির বুঝতে পারে সে ডিপ্রেশনে চলে গেছে, কারণ ডিপ্রেশনে গেলে নাকি মানুষের ঘুম চলে আসে। সময় কাটতে কাটতে দুপুর হয়ে যায়। আবির ঘুমের ঘোরে বালিশটাকে জড়িয়ে ধরে হাই তুলতে তুলতে বলে, আরে নেহা, বিরক্ত করিস না তো। তুই আমার সাথে শুবি না, এই জন্য মাঝখানে বালিশ দিয়েছি। এখন আবার ভয় পাস বলে আমাকে জড়িয়ে ধরিস কেন? যা সর এখান থেকে, আমাকে ঘুমাতে দে। এই কথা বলার পরে কোনো উত্তর না পেয়ে আবির চোখ খুলে। আবির বুঝতে পারে ও এতক্ষণ স্বপ্ন দেখেছে, আসলে এখানে নেহা নেই। আবিরের চট করে মন খারাপ হয়ে যায়। সত্যিই তো, আবির তো নেহাকে ছেড়ে থাকতেই পারবে না, কিন্তু তার যত কষ্টই হোক নেহার কাছে সে হার মানবে না। আসতে যদি হয় নেহা নিজে আসবে, ও কখনোই ওর কাছে যাবে না, এমনকি ফিরিয়ে আনতেও না। এভাবে দিন কয়েক চলে যায়। আবির ঠিকঠাক মতো কলেজে যায় না, অফিসে যায় না, খাওয়া দাওয়া করে না। বাড়ির সবাই বেশ চিন্তিত হয়ে যায়। আবিরের বাবা একবার নেহাকে আনতে যেতে চেয়েছিল, কিন্তু আবির জানার পর আর তার বাবাকে যেতে দেয়নি। আবিরের সেই এক কথা, আসলে নেহা নিজে আসবে, কারণ কেউ আনতে গেলে নেহা নিজের ভুল কখনোই বুঝবে না। আর আবির চায় না নেহা নিজের ইগো নিয়ে এখানে আসুক। আবির চায় নেহা সব ভেঙে চুরে একদম নতুন একটা মানুষ হয়ে এখানে আসুক, যাতে ওদের মাঝে আর কোনো অবিশ্বাসের দেওয়াল না থাকে। আবিরের অবস্থা দেখে বাড়ির সবার মন ভেঙে যায়। এই সুযোগটাই কাজে লাগায় রুমা। একদিন আবির রুমে ঘুমিয়েছিল। রুমা রুমে ঢুকে চুপি চুপি নাইটি পরে আবিরের সাথে আবিরের অজান্তে শুয়ে পড়ে। তারপর জড়িয়ে ধরে আর বাজে অবস্থায় কয়েকটা ছবি তুলে চট করে রুম থেকে বেরিয়ে পড়ে। নেহা ওর নিজের রুমে উদাস হয়ে বসেছিল। কয়েকটা পাখি এসে জানালায় বসেছে। ও তাদের যাওয়া আসা দেখছে। এমন সময় ওর বাবা রুমে ঢুকলো। আসবো মা? আসো বাবাম। তুই কি চাইছিস বলতো নেহা? আবির চলে যাওয়ার পর থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিস, কোথাও বেরোচ্ছিস না, ঠিক মতো খাচ্ছিসও না, কলেজে যাওয়া আসা করছিস না, কোনো কিছুই তো ঠিক মতো রুটিন মেনে করছিস না। এভাবে তো জীবন চলে না। আমার কিছু ভালো লাগছে না বাবা, আমাকে একটু একা থাকতে দাও। তোকে তো একা থাকতেই দিলাম, কিন্তু রোজ রোজ তোকে এভাবে দেখতে তো আমাদের ভালো লাগে না। তুই তোর মায়ের অবস্থা দেখেছিস? তোর মায়ের কি হাল হয়েছে? তোর চিন্তা করতে করতে তোর মা বিছানাতে পড়ে গেছে। আমার জন্য কারো চিন্তা করতে হবে না, তোমরাই তো আমাকে বিয়ে দিয়েছিলে, এবার শান্তি তো। নেহা, আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি। আমি জানি আমার উপর তুই রাগ করে আসিস। বিশ্বাস কর, আবির সত্যি খুব ভালো ছেলে, এ তোকে খুব ভালো রাখবে। আর আমি এটাও জানি তুই আবিরকে মনে মনে ভালোবাসিস। বাবার কথা শুনে চট করে নেহা ওর বাবার দিকে তাকায়। কি বলছে বাবা? কই, নেহা তো এতদিনেও বুঝতে পারেনি সেটা। কি যাতা বলছো বাবা, আমি আবিরকে কেন ভালোবাসবো? এই যে তোর চোখ মুখ, তোর কণ্ঠস্বর সব কিছুই বলে দিচ্ছে তুই আবিরকে ভালোবাসিস। কিভাবে? আমাদের জীবন থেকে যখন ওই মানুষটা চলে যায় যাকে আমরা ভালোবাসি, তার অভাবে আমরা নিজেদেরকে গুটিয়ে নেই, নিজেরা নিঃস্ব হয়ে একা হয়ে যাই। পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না। আবির চলে যাওয়ার পর তোর অবস্থা এখন ঠিক তাই হয়েছে।
এর মানে তুই আবিরকে ভালোবাসিস, তুই সেটা বুঝতে পারছিস না। আর এগুলোর কারণে তুই ভুল স্বীকার করে নত হতে চাস না মা। নেহার বাবার কথা শুনে নেহা বাবাকে জড়িয়ে ধরে। ওর বাবা বুঝতে পারে তার মেয়েটা আসলেই একদম ভেঙে পড়েছে, যে করেই হোক তার মেয়েকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেই হবে। হয়তো বাবা ভালোবাসি, আবির আমার বেস্ট ফ্রেন্ড ছিল, আমার সব কিছুতেই ও ছিল, ও সব কিছুতে আমি, ওকে আমি হারাতে চাই না বাবা, আমি ওকে ছাড়া বাঁচবো না বাবা। বাঁচবে না কাকে বলে জানিস? যাকে ছাড়া মানুষ থাকতে পারে না, যাকে নিয়ে মানুষের সারা পৃথিবীতে হয়, যাকে সে ভালোবাসে। তার মানে তুই আবিরকে ভালোবাসিস। কিন্তু বাবা আবির যে সেটা বোঝে না। সেটা বোঝাতে হবে। আমার বিশ্বাস আবির তোর কাছে ফিরে আসবে। তুমি সত্যি বলছো বাবা? সত্যি বলছি। আর শোন, এই রুমা মেয়েটা কিন্তু আবিরের অপর পাশে ঘুরে। মেয়েটা সুযোগ পেলে তোদের সম্পর্কে ফাটল ধরাবে, সে যেন কিছুতে সেটা না করতে পারে। নেহা ওর বাবা যখন কথা বলছিল ঠিক এই সময় নেহার ফোনে একটা রিং বেজে ওঠে। নেহার নাম্বার দেখে রুহি কল দিয়েছে। বাবা রুহি কল দিয়েছে, আবির নিশ্চয়ই আমাকে যেতে বলেছে। হ্যাঁ, ধরে দেখ। নেহার বাবা মেয়ের দিকে তাকিয়ে থাকে। আবিরের যেতে বলার আশায় চোখ মুখ খুশিতে ভরে উঠেছে মেয়েটার। নেহার বাবার চোখ দিয়ে জল পড়তে থাকে। নেহা কল ধরতেই ওপাশ থেকে অন্য একটা কণ্ঠস্বর বলে ওঠে, নেহা, আমি রুমা, আমি তোমার সাথে দেখা করতে চাই। তুমি তুমি আমাকে কেন ফোন করেছো? আমার সাথে কি দরকার তোমার? আসলে তোমার সাথে আমার দরকার নেই, আমার সাথে তোমার দরকার। মানে কি? মানে হচ্ছে আবির যে তোমাকে ধোকা দিয়েছে তার একটা প্রমাণ আমি তোমাকে দেব। ধোকা মানে? আর তুমি কেন এসব কিছু প্রমাণ দিতে যাবে? তুমি তো আবিরের কাজিন। এটা তুমি আসলেই বুঝবে। আজ বিকেল 4টায় তোমাদের কলেজ ক্যাম্পাসে চলে এসো, আমি ওখানেই থাকবো। সত্যি যদি জানতে চাও তবেই আসবে, আর যদি বোকা হতে চাও তাহলে আসার দরকার নেই। নেহা আর কিছু বলতে যাবে তার আগে রুমা লাইনটা কেটে দেয়। নেহার বাবা মেয়েকে কিছু জিজ্ঞেস করতে যাবে তখনই সে কিছু না বলে উঠে পড়ে। আশ্চর্য, মেয়েটার আবার কি হলো? বিকালবেলা নেহা কাউকে কিছু না বলে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পুরো রাস্তা জুড়ে হাঁটতে হাঁটতে ভাবে রুমা কি বলতে চায়। ওকে আবির আর নেহার মাঝে কোনো ঝামেলা তৈরি করতে চায়, ওদের সম্পর্ক নষ্ট করতে চায়। দেখা যাক। রুমা মেয়েটা যে কেমন সেটা নেহা জেনে গেছে, তাই কোনো চাল চাললেও লাভ নাই। নিজেকে সান্ত্বনা দিয়ে নেহা এগিয়ে যায়। বেশ দূরে দেখা যাচ্ছে রুমা দাঁড়িয়ে আছে। নেহাকে কাছে আসতে দেখেই রুমা একটু কৌতুক করে বলল, হাই মিসেস নেহা। ওহ সরি, মিস নেহা, কেমন আছো? মানে কি তোমার কথার এমন ধাঁচ কেন? মিস কি বলতে চাও? বলতে চাই আপাতত মিসেস থাকলেও আর মিসেস থাকছো না, আর 3 দিন পর মিস হয়ে যাবে, কারণ 3 দিন পর আবির তোমাকে ডিভোর্স দেবে। মানে কি যা তা বলছো? ওগুলো আবির ওই দিন রাগ করে বলেছে। আর তুমি কি বলো তো, আমাকে কেন ডেকে নিয়েছো সেটা বলো। বলছি এত তাড়া কিসের? বলছি। তোমার সাথে অযথা তর্কের আমার সময় নাই, বুঝলে? কি বলতে ডেকেছো সেটা বলো চুপচাপ। তোমাকে আমি ভালো করে চিনি। তাই নাকি? আফসোস, এভাবে ভালো করে যদি তোমার স্বামী, ওহ সরি, এক্স স্বামীতে চিনতে। রুমা স্টপ ইট, আমি চলে যাচ্ছি। তোমার নাটক দেখতে এখানে ডেকেছো? আরে দাঁড়াও, ক্লাইম্যাক্স তো এখনো বাকি। তোমার হাজবেন্ড গত রাত আমার সাথে ছিল। মানে কি যা তা বলবে আর আমি বিশ্বাস করব? জানি বিশ্বাস করবে না, এই নাও ছবিগুলো দেখো। এই বলে রুমা ওর ব্যাগ থেকে কয়েকটা ছবি নেহাকে বের করে দেখায়। নেহা ছবিগুলো দেখে নিজেকে সামলাতে পারে না। আবির রুমার সাথে খুব বাজে অবস্থায় শুয়ে আছে। রুমার গায়ে নাইট গাউন। ওরা একে অপরকে জড়িয়ে শুয়ে আছে। নেহা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। নেহাকে এমনভাবে ধোকা দেবে সেটা মানতে পারছে না। নেহা ছবিগুলো ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। রুমা সেদিকে তাকিয়ে মনে মনে বলে, হ্যাঁ, এবার আচ্ছা মতো করো আমার আবিরের সংসার। কত বড় সাহস, আমার থেকে আমার আবিরকে কেড়ে নিতে চায়। ওর ঘরে গিয়ে কাঁদতে থাকে। ও আরও একবার প্রতারিত হলো। মাত্রই জানলো ও আবিরকে ভালোবাসে, আর সাথে সাথে ধোকা খেলো। দ্বিতীয়বার ধোকা কি সে সহ্য করতে পারবে? নেহা ঘরের সব জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। এদিকে নেহার বাবা আর সহ্য করতে না পেরে নেহার কাছে আসে। নেহা সব কিছু ওর বাবাকে বলে।
নেহার বাবা কিছু বলতে যাবে এই সময় হঠাৎ নেহা মাথা ঘুরে পড়ে যায়। নেহার বাবা মা ভয় পেয়ে দৌড়ে মেয়েকে নিয়ে হাসপাতালে চলে যায়। চোখ খোলার পর নেহা নিজেকে হাসপাতালে দেখতে পায়, আর ঠিক তখনই ডাক্তার সবাইকে অবাক করা খবর জানায় নেহা মা হতে যাচ্ছে। নেহার বাবা মা অবাক হয়ে যায়। কেমন করে কি হলো তারা বুঝতে পারে না। নেহা জানলেও তেমন অবাক হয় না, আগেই জানতো এমন কিছু হবে। কিন্তু নেহা এখন চিন্তায় পড়ে গেছে, বেবিকে নিয়ে সে কি করবে, কারণ বেবির বাবাই তো আর তার নেই। কি করে জানাবে আবিরকে সে? আবির কি মেনে নেবে? নেহার মা এগিয়ে এসে নেহার মাথায় হাত বুলিয়ে দেয়। নেহা তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। নেহার মা চোখ দিয়ে ইশারা করলে নেহার বাবা আর ডাক্তার বাইরে বেরিয়ে যায়। মা। কেঁদো না নেহা, এটা কি সত্যি? হ্যাঁ মা, সত্যি। কিন্তু এটা কি করে হতে পারে? তোমরা তো একজন আরেকজনের সাথে ঠিকমতো কথাই বলতে না, তাহলে? মা, ওরা যেদিন আমাদের বাড়িতে আসে সেদিন আবির নেশা করে এসেছিল, আর আমি ওকে নিষেধ করতে পারিনি। দুজনের অজান্তেই। ও থাক, আর বলা লাগবে না, চিন্তার কোনো কারণ নেই। এটা তো ভালো কথা, এখন এই বাচ্চার জন্য হলেও আবির ঠিক হয়ে যাবে। দেখবে সবাই এই বাচ্চার জন্য হলেও মেনে নেবে। সত্যি বলছো মা? সত্যি কথা। কিন্তু মা, আমি তাদের কাছে যেতে চাই না। সে কি কথা? তোমার বাবা তো বলল তুমি সকালে তোমার বাবাকে বলেছো তুমি আবিরকে ভালোবাসো। আসলে তোমরা এই টিনেজার ছেলে মেয়েগুলো কখন কি বলো নিজেরাও জানো না, তাই না? জীবনটা কি তোমাদের কাছে ছেলে খেলা মনে হয়? মা, তার জন্য না। আসলে আবির ওই রুমা মেয়েটার সাথে। রুমার সাথে মানে? রুমাকে? ওই মেয়েটা সেদিন বাড়ি এসেছিল যে, কি করে আবির মেয়েটার সাথে? আবির আমাকে ধোকা দিয়েছে। এবারও আমি যাকে ভালোবেসেছি সেও সোহেলের মতো করে আমাকে ধোকা দিয়েছে। আমি আর এই জীবনে কাউকে ভালোবাসতে পারবো না। আর তোমরা বেবিটার কথা চিন্তা করো না, ওকে আমি আমার মতো করে ভালোবাসা দিয়ে বড় করব। আমি একাই হব ওর বাবা আর মা। নেহার মা ওকে জড়িয়ে ধরে। মেয়েটার জন্য বেশ খারাপ লাগছে, বারবার বিশ্বাস করে ঠকে যাচ্ছে। নেহার মার মনে মনে আবিরের প্রতি রাগ হয়। ছেলেটাকে সে মনে মনে খুবই ভালো জানতো, এমন একটা কাজ করবে ভাবেনি। নেহার মা আর সহ্য করতে পারে না, মনে মনে ভাবে আবিরকে এর জবাব দিতে হবে। নেহাকে বাড়ি নিয়ে আসা হয়। বাবা মা ওকে খুব যত্নে ভালোবেসে রাখে। এদিকে আবির মনে মনে নেহার কথা ভাবে, মেয়েটা আসলেই খারাপ, একবার অন্তত এসে ক্ষমা চেয়ে নিত, কিন্তু না, ইগো ধরে বসে আছে। আবির মন খারাপ করে একটু দাঁড়িয়েছিল, তখন পেছন থেকে রুমা আসে। হাতে 2 কাপ চা এনে আবিরের দিকে বাড়িয়ে দিয়ে বলে, চা খাবে? এই আবহাওয়ায় চা খেলে তো মন্দ হয় না। আবির ফিরে তাকায়। রুমা মেয়েটাকে সে যতটা খারাপ ভাবছে ততটা না। মেয়েটা আসলেই ওর ভালো মন্দ খেয়াল রাখে আর সব কিছু কেয়ার করে। ইস, নেহা যদি এমন হতো একটু। নেহার জন্য ছটফট করে আবিরের মন। চাটা খান। হ্যাঁ, থ্যাঙ্কস। আবির চায়ের কাপটা নিয়ে চুমুক দেয়। ওরা দুজন গল্প করতে থাকে। আজকের ওয়েদারটা কি সুন্দর, তাই না আবির ভাই? হ্যাঁ, আসলেই বেশ সুন্দর। একটা কথা বলি। বল, কি বলবে? এভাবে জীবনকে নষ্ট করে দিচ্ছেন কেন? কিভাবে? এই যে যার জন্য বসে আছেন সে তো আপনাকে পাত্তাই দিচ্ছে না, কোনোদিন দিবেও না। এইসব না করে নতুন করে জীবনটা সাজাতে পারেন। নতুন করে কাকে নিয়ে সাজাবো বল? আর তাছাড়া ওকে আমি ভালোবাসি, কিন্তু আমি সেটা ওকে বোঝাতে পারি না, কারণ আমার রাগটা বেশি। আর নেহাও সেটা বুঝতে চায় না। সেটাই তো সমস্যা। আপনি তো সহজ সরল, আপনার মনটা নরম, কিন্তু ওই মেয়েটা সেটা বুঝতে চায় না। যাক, এসব কথা বাদ দাও, এসব নিয়ে আলোচনা করতে ভালো লাগে না। আর তুমি যাচ্ছ না কেন? আবিরের মুখে কথা শুনে রুমা একদম চুপ হয়ে যায়। ও একদমই ভাবেনি আবির এমন কিছু বলবে। যার জন্য থাকতে চাই সেই তাড়িয়ে দিতে চাই। ওকে চুপ থাকতে দেখে আবির আবারও জিজ্ঞেস করে, কি হয়েছে, কোনো সমস্যা? সমস্যা নেই, আমি চলে যাব কিছুদিন পরে। এখানকার পরিবেশ আবহাওয়া আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের বাড়িটাও এত সুন্দর, একদম যেতে মন চাইছে না। তাহলে থেকে যাও। অবশ্য আমার কোনো ভাই নেই, থাকলে ওর জন্য নিয়ে আসতাম। এবারই তোমার পার্মানেন্ট হতো। ভাই নেই তো কি হয়েছে, আপনি আছেন না। এই কথা শুনে আবির এবার ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ে। আবির কিছু একটা বলতে যাবে, তখনই হঠাৎ করে খুব জোরে একটা বাজ পড়ে আর আবিরকে প্রচণ্ড জোরে রুমা জড়িয়ে ধরে। আবির অবাক হয়ে যায়, মুহূর্তেই এমন কিছু হবে ও ভাবেও নি। এদিকে রুমা দ্রুত ওর ফোন ওপেন করে সেটা ভিডিও করে নেয়। আবির রুমাকে জোর করে ছাড়িয়ে দেয়। রুমা স্বাভাবিক হয়ে মাথা নিচু করে বলে, আবির ভাই, আমি আসলে
বৃষ্টি, বাস এসব খুব ভয় পায়, তাই না বুঝে আপনাকে। আরে ইটস ওকে, এখন আরো বেশি করে বাজ পড়বে। যাও তুমি ঘরে যাও। ঠিক আছে। রুমা সেখান থেকে চলে আসে। আবির আগের মতো বৃষ্টি দেখা শুরু করে। বৃষ্টি আবিরের মুখে এসে পড়ে। ওকে দূর থেকে খুব সুন্দর লাগছিল দেখতে। রুমা ওর দিকে তাকিয়ে ভাবে আবির ওকে যে জড়িয়ে ধরেছে সেটাই নেহার মনে বিষ ঢালার জন্য যথেষ্ট। সেদিন ঢেলে এসেছে মন মতো, আর এখন যেটা ঢালবে সেটা সব ছাড়খাড় করে দেবে। তারপর তোমাকে আর নেহাকে পেতে হবে না। এখানে এই ব্যালকনিতে দাঁড়িয়ে আরেকটা দিন আমি তোমাকে জড়িয়ে ধরবো, এইটা তোমাকে আমার ওয়াদা। রুমা চলে যায়। এদিকে নেহার শরীর দিনে দিনে অসুস্থ হতে থাকে। নেহা মনে মনে ভাবে, 1 সপ্তাহ পার হয়ে গিয়ে 15 দিন হয়ে গেছে। আবির তো এখনো আমাকে ডিভোর্সের কথা কিছু বললো না, কিন্তু সেদিন যে রুমে আমাকে ছবিগুলো দেখালো তাতে তো বোঝা যায় আবির ঠিক হয়নি, আগের মতোই রয়ে গেছে। এই সময় নেহার ফোনে একটা ভিডিও আসে। নেহা ভিডিওটা ওপেন করে শকড হয়ে যায়। রুমা একটা ভিডিও সেন্ড করেছে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে রুমা আর আবির একে অপরকে জড়িয়ে আছে। বাইরে বেশ বৃষ্টি হচ্ছে। এটা দেখে নেহার হাত থেকে ফোনটা পড়ে যায়। নেহার মা দ্রুত দৌড়ে আসে। ফোনটা হাতে নিয়ে ভিডিওটা দেখে ওর মায়ের মাথা গরম হয়ে যায়। তিনি চিৎকার করে ওঠেন, এসব কি নেহা? চুপচাপ কেন বসে আছিস এখনো? আবিরের বাবা মাকে এসব কিছু জানাচ্ছিস না কেন? জানি আর কি হবে মা, ও তো আর নিজে ঠিক হবে না। চিন্তার কিছু নেই, আমি ওর ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। আমি শুধু নিজের মতো থাকতে চাই। আমি তো এভাবে একটা অনিশ্চিত সম্পর্কে থাকতে চাই না। প্রয়োজনে আমার বেবির বাবা মা আমি একাই হব। ইটস নট আ বিগ ডিল। মা, তুমি এখন বিপদে আছো, তাই মনে রেখো তোমার এই বিপদে আমরা সবসময় তোমার সাথে আছি। আমি তোমার বাবাকে জানাচ্ছি। আবিরদের বাড়িতে সবাই বসে আছে। একটু আগে নেহার বাবা এসেছে, তবে আবির এখানে নেই। ও রুমাকে নিয়ে একটু বাইরে বেরিয়েছে। রুমার নাকি দরকারি কোনো কাগজপত্র উঠানো ছিল। রুটঘাট না চেনায় আবির রুমাকে নিয়ে গেছে। আবির কোথায় বেহান সাহেবা? আবির আসলে একটু কাজে গেছে। কি কাজ? রুমার সাথে বেরিয়েছে। মানে আপনারাও কিছু বলেন না? ও যখন তখন মেয়েটাকে নিয়ে বাইরে বেরিয়ে পড়ে, আর আপনারা কেউ তো কিছুই বলেন না। ওদিকে নেহার কোনো খোঁজ খবর রাখে না। আর ও আমাকে কথা দিয়েছিল ও নেহাকে ভালো রাখবে। এই ভালোবাসার নমুনা না? আমার মেয়ে এতটুকু ভুল করেছে, এগুলো নিয়ে বসে কথা বলার দরকার ছিল, তাই এসেছি। কিন্তু আপনার ছেলে যেটা করেছে সেটা এখন অনেক বাড়াবাড়ি করেছে। আপনি এভাবে কথা বলছেন কেন ভাইজান? ওরা ভাই বোন, আর আমার ছেলেও এমন না। আপন ভাই বোন তো আর না, তাই না? আর এভাবে একটা উঠতি বয়সের ছেলের সাথে একটা উঠতি বয়সের মেয়েকে আপনারা পাঠিয়ে দেন, এটা কি আপনারা ভালো মনে করেন? নেহা যদি কোনো ছেলের সাথে এভাবে মিশতো, আবির সেটা মেনে নিত? আবিরের বাবা মা একে অপরের দিকে তাকায়। তারা বুঝতেই পারেনি যে রুমার কথা বলে নেহার বাবা এভাবে রিয়্যাক্ট করবে। আবিরের বাবা নেহার বাবাকে ঠান্ডা করার জন্য বলে, ভাইজান মাথাটা একটু ঠান্ডা করেন। আমরা তো বুঝতে পারছি না আপনি সামান্য বিষয়টা নিয়ে এত রিয়্যাক্ট করেছেন কেন। অনেকদিন পরে এসেছেন, বসেন, আমরা চা নাস্তা করি। আর যেটা নিয়ে কথা বলার সেটা নিয়ে আলোচনা করলে বোধহয় ভালো হয়। সেটা নিজেই আলোচনা করেছি, আর আমি এখানে চা নাস্তা খেতে আসিনি। আপনাদের একটা সিদ্ধান্ত জানাতে এসেছি। সিদ্ধান্তটা অবশ্য নেহা, ওর মা আর আমি, মানে আমরা 3 জন মিলেই নিয়েছি। ভাইজান বলুন, কিসের সিদ্ধান্ত? আমরাও চাই না আপনারা ওই চরিত্রহীন ছেলের সাথে আমার মেয়েকে রাখতে। নেহার বাবার এই কথা শুনে সবাই যেন আকাশ থেকে পড়ে। রুহি বাইরে দাঁড়িয়ে সব শুনছিল এতক্ষণ। এই কথা শুনে রুহি দৌড়ে এসে কান্না করে দিয়ে বলে, না 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 না, ভাবি এটা কখনোই করতে পারে না। আমি জানি ভাবি একটু রেগে আছে, কিন্তু ভাবি এমন কাজ কখনোই করতে পারে না। আর আপনি সেই কখন থেকে ভাইয়ের সাথে কথাই বলছেন। কি হয়েছে আঙ্কেল, আমাদের সব খুলে বলুন। হ্যাঁ ভাইজান, আপনি আমাদের সব কিছু সত্যি সত্যি খুলে বলুন। এভাবে অর্ধেক কথা বললে তো আমরা বুঝবো না আবির কি করেছে। আপনার ছেলে আপনার ওই বোনের মেয়ে রুমা নাকি তার সাথে পরকীয়া প্রেম করে। মানে কি আপনি সেই তখন থেকে যা তা বলে যাচ্ছেন? এইসবের কোনো মানে হয় না ভাইজান। নেহার বাবা বলে আমি আপনাকে কিচ্ছু বলছি না। আমার ছেলে অমন নয়। আমি নিজেও এসব ব্যাপারে খুবই কেয়ারফুল।
নেহা সেটা ভালো করেই বলতে পারবে। হ্যাঁ, কতটা কেয়ারফুল তার নমুনা দেখতেই পাচ্ছি। ছেলের বউয়ের খোঁজ নেই, ছেলেকে পাঠিয়েছেন অন্য মেয়ের সাথে ঘুরতে। শান্ত হও রাহেলা। ভাইজান, আপনি ঠান্ডা মাথায় বসুন তো। এরপর নেহার বাবা সবাইকে সবকিছু খুলে বলে, আর রুমার পাঠানো ভিডিও ছবি সব দেখায়। সবার পায়ের তলা থেকে মাটি সরে যায়। কেউ কল্পনাও করেনি আবির এমন একটা জঘন্য কাজ করবে। আজকে আসুক আবির ভাইজান, ওদের আসার সময় হয়ে গেছে, আপনি একটু অপেক্ষা করুন। আমরা একটা ভিত করবই আজকে, এবার আর এভাবে আর চলতে দেওয়া যায় না। রুমা গাড়ি ঘুরিয়ে একটা নির্জন জায়গায় আনে। আবির বেশ অবাক হয়ে যায়, কারণ রুমা তাকে নিয়ে যেখানে এসেছে সেই জায়গাটায় তাকে আনার কথা আগে বলেনি। আবির বিরক্ত হয়ে প্রশ্ন করে, কোথায় আনলে তুমি? আপনি গাড়িটা পার্ক করে তারপর গাড়ি থেকে নামেন। আর মিথ্যে কথা না বললে তো আপনি আসতেন না। মানে কি এসবের? এই রাস্তাটায় আশেপাশে কেউ নেই। রুমা এগিয়ে গিয়ে আবিরকে জড়িয়ে ধরে আর চিৎকার করে বলে, আমি আপনাকে ভালোবাসি ভাইয়া, আমি ভালোবাসি, সেটা আপনাকে অনেকবার বোঝাতে চেয়েছি, কিন্তু আপনি বোঝেননি। সেই মেয়েটা আপনাকে পাত্তাই দেয় না। আপনি কেন মেয়েটার পেছন পেছন পড়ে আছেন? ওকে ছেড়ে আমার হয়ে যান আপনি, প্লিজ। মানে কি এসবের? তুমি কি পাগল হয়ে গেছো? আমি আগে থেকেই একটু আঁচ পেয়েছিলাম, কিন্তু তুমি যে এত বড় বেয়াদব সেটা বুঝতে পারিনি। দেখে আসো, আগে তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসতে হবে, আর এক মুহূর্ত না। না ভাইয়া, আপনি শুনেন। মাথা পুরোপুরি হ্যাং হয়েছে আবিরের। এই ছিল মেয়েটার মনে মনে। আল্লাহ জানে মেয়েটা কি ঘটিয়ে রেখেছে তলে তলে। নেহার সাথে কোনো প্যাচ লাগায়নি তো আবার। রুমাকে গাড়িতে টেনে তুলে আবির দ্রুত গাড়ি স্টার্ট করে বাড়িতে যায়। বাড়িতে রুমাকে নিয়ে ঢুকতেই আবিরের বাবা আবিরের গালে একটা চড় মেরে দেয়। হারামজাদা, তোকে এই শিক্ষায় বড় করেছিলাম, ওই মেয়েটাকে এই বাড়িতে জায়গায় দিয়েছিলাম, আর তুই ওর সাথে। তোকে আমি কত করে নিষেধ করেছিলাম, যেই ভয়টা পাচ্ছিলাম তুই সেটাই করে দেখিয়েছিস। তোর লজ্জা করলো না বিবাহিত একটা ছেলের সাথে? ছি ছি। কথা একটু শোনো। কোনো কথা শুনবো না। তোর শ্বশুর এসেছে, নেহা তোকে ডিভোর্স দিবে, আমরা সবাই তার সাথে একমত। মেয়েটার জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারিস না। ওকে ডিভোর্স দিয়ে তারপর তুই যা ইচ্ছে তাই কর, তাতে আমার বাড়িতে না থেকে বেয়াদব মেয়েকে নিয়ে বেরিয়ে যা, দিয়ে যা করার কর। রুমা বুঝতে পারে তার খেলা শেষ। মনে মনে রুমা ভেবেছিল আবির হয়তো তার ডাকে সাড়া দেবে, কিন্তু আবির যে তাকে আর কখনো ভালোবাসবে না সেটা সে বুঝতে পারে। সে বুঝতে পারে জোর করে কাউকে ভালোবাসা যায় না। রুমা গিয়ে তাড়াতাড়ি দৌড়ে পায়ে পড়ে যায়। আবির ভাইয়ের কোনো দোষ নেই খালা, আপনারা ওনাকে কেউ কিছু বলবেন না, সব দোষ আমার। এইসব কিছু আমি করেছি, উনি তো জানেনই না এসবের কোনো কিছু। ওই ফটো, ওই ভিডিও সব কিছু আমি পাঠিয়েছি। আবির যখন ঘুমাচ্ছিল তখন আমি এসব করেছি। আমি জানতাম নেহা এসব কিছু দেখলে আবিরকে ছেড়ে দেবে, এই সুযোগটাই আমি নিতে চেয়েছিলাম। কিন্তু আমি বুঝতে পারিনি যে আবির নেহাকে এতটা ভালোবাসে। আবিরের মা ওকে একটা চড় মারে। ছি ছি, আমি দুধ কলা দিয়ে কাল সাপ বসেছি, তুই আমার বোনের মেয়ে হয়ে আমার ছেলের জীবনটা নষ্ট করতে বসেছিস। আমায় আরও মারো, আমাকে আরও মারো। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, আমি বুঝতে পারিনি যে আমি কত বড় অন্যায় করতে যাচ্ছিলাম। আমাকে মেরে ফেলো খালা। আবিরের মা রুমাকে মারতে যায়, তখন আবিরের বাবা এসে বোঝায়। ব্যাস, ভুল বুঝে হয়ে গেছে, ছোট মানুষ, বয়সের দোষ, এসব করে ফেলেছে। রোমা রোমা, আমি তোকে নিয়ে বাড়িতে দিয়ে আসবো, তোর বোধ হয় এখানে থাকার আর প্রয়োজন নেই। রুমা আবিরের দিকে অসহায়ের মতো করে তাকিয়ে বলে, হ্যাঁ খালু, আমার আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই, আমাকে বাড়ি দিয়ে আসো। না থাক, আমি নিজেই যেতে পারবো, একাই চলা ভালো, আমি পারবো। রুমাকে একটা গাড়িতে উঠিয়ে দেওয়া হয়। রুমা চলে যায়। যেতে যেতে আবিরের দিকে তাকিয়ে থাকে। আবিরের মনে মনে রুমার জন্য একটু মায়া বসে যায়। মেয়েটা যা করেছে ওকে ভালোবেসেই করেছে, কিন্তু তার কিছুই করার নেই। একজন কখনোই দুজনকে একসাথে ভালোবাসতে পারে না। আর আবির বিবাহিত, এটা জানার পর ওর ভালোবাসা কনফেস করা উচিত ছিল না। নেহার বাবা আবিরের সামনে দাঁড়ায়, হাত জোর করে আবিরকে বলে, আমি যে ছেলেটাকে জানতাম সেই ছেলেটাকে কি করে ভুল বুঝে ফেললাম। আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। না আঙ্কেল, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না। আপনি আমার বাবার মতো, আপনাদের জায়গা থেকে আপনি ঠিক আছেন। আঙ্কেল, নেহা কেমন আছে? নেহা তোমার সন্তানের মা হতে যাচ্ছে বাবা।
কি বলেন আঙ্কেল, সত্যি বলছেন আমি বাবা হব? নেহার বাবার কথা শুনে বাড়ির সকলে আনন্দে মেতে ওঠে। সবাই আর এক মুহূর্ত দেরি না করে বাড়িতে যায়। গিয়ে দেখে নেহা একা একা মন খারাপ করে কি যেন ভিড় করছে। হঠাৎ করে সবাইকে সেখানে দেখে চমকে যায়, রাগ করে বলে, বাবা ও এখানে কেন এসেছে? তুমি আমার বাড়িতে কোন সাহসে এসেছো? আমার মেয়ের জীবনটাকে নষ্ট করে দিয়ে আবারও? উফ, শায়লা ভিতরে ঢুকো, এখানে আসো। কিন্তু কোনো কিন্তু না, আমি তোমাকে সব বলছি। আবির ভেতরে চলে যায়। বাকিরা বাইরে বসে কথা বলতে থাকে। সবাই বেশ হাসি খুশি। অনেকদিন পর আবির নেহা একসাথে। আগে একজোড়া চড়ুই তাদের ভালোবাসাবাসি শেষ করুক, তারপর না হয় সবাই নতুন অতিথি আর তার মাকে দেখতে যাবে। আবির এসে নেহাকে জড়িয়ে ধরে। নেহা সরিয়ে দেয়। তুই আমার কাছে কেন এসেছিস? আসবো না। আমার বেবির মায়ের কাছে আমি আসবো না? কে বললো তোকে? আমি সব কিছু জানি, এভাবে আমি তোকে কষ্ট পেতে দেব না। লাগবে না, আমি একাই বেবিকে নিয়ে থাকতে পারবো। ইস, বললেই হলো। হ্যাঁ বললেই হলো। তুই তোর রুমার কাছেই থাক, আমার কাছে কেন আসলি? আরে বোকা, ওই সব কিছু ওই মেয়েটা করেছে, আমি জানতামই না। কি বলিস? হ্যাঁ, বিশ্বাস না হলে তোর বাবাকে জিজ্ঞেস কর, একটু আগেও নিজের মুখে সব কিছু স্বীকার করে। নেহা নিজের ভুল বুঝতে পারে আর মন খারাপ করে বলে, কিন্তু মেয়েটা তোকে আসলেই ভালোবাসতো। হ্যাঁ তা তো বাসতো, তবে তোর থেকে বেশি না। তাই বুঝি? হ্যাঁ, আর আমিও তো তোকে ছাড়া কাউকে ভালোবাসি না। বাসলেই কি হবে, কেউ আমাকে। ওলে আমার বেস্ট ফ্রেন্ড রে। হা হা হা। ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে। সকল মান অভিমান ভুলে অবশেষে বেস্ট ফ্রেন্ডের সাথে বিয়ে সার্থক হয়। অবশ্য বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করলে এমন চড়াই উতরাই তো পার করতেই হবে। কি বলেন আপনারা? আছে এমন অভিজ্ঞতা? শুনান দেখি, আমরাও শুনি।